আমরা চলে যাব আমাদের প্রথম ঘটনায়। আমাদের সঙ্গে আছেন আজকে, আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপরে আপনার ঘটনায় যাব আমরা। হ্যালো, আসসালামু আলাইকুম লিসেনার্স, আমার নাম নাজিব। আমি আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের ক্লাস 8-এ এসেছি শেওড়াপাড়া থেকে। ওকে, আমরা চলে যাই ঘটনায়। জি, আচ্ছা, ঘটনাটা মেইনলি ঘটেছে আমার ছোট মামার সাথে। আর ছোট মামার সাথে যে বাসাটায় ঘটেছে সেটা হলো পশ্চিম শেওড়াপাড়ার একটি বাসা। আমি এক্সাক্ট লোকেশন বলবো না, বাসাটির নাম অনেকে বাটাবাড়ি নামে চিনে। আচ্ছা, সো আমি আগে প্রথমে বাসাটা একটু বর্ণনা দিয়ে নিই। বাসাটা হলো 4 তলার একটা বিল্ডিং, আর বিল্ডিং এর সামনে কতগুলো একটু ফাঁকা জায়গা আছে, ওই জায়গাটায় অনেক গাছপালা। আর আমাদের নানা ভাইদের বাসাটা ছিল হলো দোতলায়। নানা ভাইরা আর মামারা একসাথে থাকে যৌথ ফ্যামিলিতে। যেহেতু দোতলায় হওয়ায় গাছপালা অনেক, মানে এরকম হতো যে ডালপালা বারান্দা দিয়ে ঘরে ঢুকে গেছে, এরকম মানে একটা গা ছমছমে পরিবেশ ছিল। সো আর একটু বাসাটা বর্ণনা দিয়ে নিই। বাসাটাতে ঢুকতেই সামনে একটা রুম, হাতের বাম পাশে ডাইনিং রুম, তার সামনে ড্রয়িং রুম, আর সামনে একটা করিডোরের মতো জায়গা, আরো 3টা বেডরুম। সো ঘটনাটা ঘটেছিল 2012 সালের মাঝামাঝি একটা সময়ে। আচ্ছা, সেদিন আমার ঠিক এক্সাক্ট তারিখটা মনে নেই, আমি ঘটনায় চলে আসছি। সেদিন আমি আর আমার আম্মু নানা বাসায় বেড়াতে গিয়েছিলাম। সো নানা বাসায় যাওয়ার পর প্ল্যানিং হয়ে যায় যে আমরা রাতেবেলা নানা বাসায় থেকে যাব। এ কারণে আমি আর আমার আম্মু আমার ছোট মামার রুমে শোয়ার কারণে আমার ছোট মামা আরেকটা আনইউজড রুমে শুয়েছিল, যে রুমটায় আমার খালামণি ছিল। খালামণি বিয়ের পর খালামণি চলে গেছে রুম থেকে। এখন ওই রুমটা অনেকদিন ইউজ হয়নি, ছোট মামা ওই দিন ওই রুমে থাকবে বলেছে। সো রাতেবেলা আসলে আমরা তো ঘুমিয়ে গিয়েছি। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আমার ছোট মামার রুমে না থেকে আমার নানুর রুমে গিয়ে শুয়ে আছে। আর পরে ছোট মামাকে জিজ্ঞেস করলাম যে এখানে কেন, তুমি তোমার রুমে কি হয়েছে? পরে ছোট মামা আমাদেরকে কাহিনী বললো। তার মানে এই ঘটনাটা আপনার ছোট মামার কাছ থেকে শোনা। ওকে। আর রাত আনুমানিক 1টার সময় আমার ছোট মামার ঘুম ভেঙে যায়। আচ্ছা। আর ছোট মামার ঘুম ভেঙে যাওয়ার পর ছোট মামা শুনতে পায় যে পা ছেঁচে হাঁটার একটা আওয়াজ, মানে স্লিপ করে করে হাঁটছে এরকম একটা আওয়াজ, মানে বাঘ ঘষে ঘষে হাঁটছে ফ্লোরের সাথে, খসখসে আওয়াজ হচ্ছে। আর ছোট মামা এটা এতটা মানে মাথায় নেয়নি, কারণ এটা ইউজুয়ালি বাসায় শোনা যেত, অনেক পুরানো বাসা যেহেতু মামা দোয়া দুরুদ পড়তে থাকে। আর একটা কথা যে আমার মামা ডান দিকে ফিরে শুয়েছিল, মামা দোয়া দুরুদ পড়তে থাকে। একটা সময় পায়ে হাঁটার আওয়াজটা শেষ হয়ে যায়, মানে মামা শুনতে পারে না। সো মামা কিছুক্ষণ পর রিল্যাক্স হয়ে ডিসাইড করলো যে ডান দিকে অনেকক্ষণ ফিরে শুয়ে আছে, একটু বাম দিকে নেবে, কারণ আনইজি লাগছিল। সো এখন মামা যখন বাম দিকে টার্ন করতে যায়, মামা তখন টার্ন করতে পারছে না, মনে হচ্ছে যে শরীরটা পুরো অবশ হয়ে গিয়েছে। এখন তবুও মামা অনেক কষ্টে বাম দিকে একটু ফিরে যা দেখতে পারলো তা মামা আর কখনোই জীবনে দেখতে চাইবে না, এমনকি কেউ এটা এক্সপিরিয়েন্স করতে চাইবে না। মামা বাইরের ল্যাম্পপোস্ট থেকে আসা হালকা আলোতে দেখলো মামার পাশে একটি অবয়ব শুয়ে আছে। শুয়ে নেই বলতে গেলে, অনেকটা হেলান দিয়ে আছে বিছানার সাথে, অর্ধেক শোয়া অবস্থায়। আর অবয়বটা হেলান দিয়ে আছে এরকম। আচ্ছা। আর সাইজে অনেকটা লম্বা ছিল। আরেকটা কথা হলো, অবয়বটার চুলগুলা মনে হচ্ছে সব উপরের দিকে খাড়া করা, মানে অনেক উপরে একদম খাড়া করা চুলটা। আর সবচেয়ে ভয়ঙ্কর জিনিস হলো যে আমরা যেমন কোন কথার উত্তরের ইয়েস দিই মাথা নেড়ে উপর নিচে করে, অবয়বটা তেমনি মাথাটা উপর নিচে করে কি জানি মামাকে ফিসফিস করে বলছিল, মানে আমরা যেমনি করে দেখাই যে ইয়েস, এমনি করে কিছু একটা বলছিল মামাকে। তো মামা প্রচন্ড ভয় পেয়ে যায়। মামা কোনো মতে বিছানা থেকে উঠে গিয়ে মানে নানুর রুমে গিয়ে নানুদেরকে জাগায়। ওই রাতে নানা ভাই নানুমনির সাথেই শোয়। তারপরে সকালবেলা আমাদেরকে এই কাহিনীটা বলার পর নানা ভাই বলতো যে হ্যাঁ আসলে এটা সত্যি, কারণ নানা ভাই অনেক কিছু এক্সপিরিয়েন্স করেছে। তারপরে মাঝখানে সব ঠিক ছিল। কিছুদিন আগে বলতে গেলে 2016 সালের শেষের দিকে, অগাস্ট মাসের দিকে মামার সাথে আরেকটা ভয়ঙ্কর ঘটনা ঘটে। আচ্ছা। এই সময় মামা রুমটা শিফট করে মানে বাসাটার একদম কোনার একটা রুমে নিয়েছিল মামার রুমটা। আর বলতে গেলে মামা অনেক নামাজি, কিন্তু সেদিন রাতে মামা এশার নামাজ পড়তে ভুলে গিয়েছিল। এখন মামা এশার নামাজ না পড়ে রাতের বেলা শুয়ে পড়েছে। মামার হাতের বাম পাশে ছিল একটা জানালা, জানালাটা অর্ধেক খোলা অবস্থায় ছিল। আচ্ছা। সো রাতের বেলা মামা যখন ঘুমাচ্ছে, আনুমানিক রাত 3টার দিকে মামার ঘুম ভেঙে যায়। মামা ঘুম ভেঙে যাওয়ার পর বাইরে থেকে আসা হালকা আলোতে মানে যা দেখে যে মামার সামনে ওই সেদিনের যে অবয়বটা দেখেছিল ওরকম একটা অবয়ব, অনেক বছর আগে, যাই হোক 4 বছর আগে একটা যেরকম অবয়ব দেখেছিল সেম একটা অবয়ব মামার সামনে এবার দাঁড়িয়ে আছে খাটের পাশে। আচ্ছা। এখন মামা তো দেখে প্রচুর ভয় পেয়ে গিয়ে দোয়া দুরুদ পড়া শুরু করে। একটু পরে মামা খেয়াল করে যে মামা বিছানা থেকে 3-4 ফিট উপরে হাওয়ায় ভাসছে। মামা তো আর মানে কি বলবো, সেন্সলেস হয়ে যাওয়ার মতো অবস্থা। ঠিক ওই সময় আরেকটা ঘটনা ঘটে, অবয়বটি মামার
গলা চেপে ধরে, এটা আমি আগে বলতে ভুলে গেছি। অবয়বটি মামার গলা চেপে ধরে, ওই হাওয়ায় ভেসে থাকা অবস্থায় গলা চেপে ধরে। আচ্ছা। মামা যতটুকু চিৎকার করতে পেরেছিল হাওয়ায় ভেসে থাকা অবস্থায়, যত চিৎকার চেঁচামেচি করেছে ঘরের কেউ কিন্তু কোনো চিৎকার শুনতে পারেনি মামার। আচ্ছা। বরং জানলার থেকে মামা চিৎকার আশেপাশের বিল্ডিং এর আশেপাশের লোকজনকে জাগিয়ে দিয়েছে। তারা পরে গিয়ে আমার নানা মানে বাইরে থেকে চিৎকার চেঁচামেচি করে আমার নানা ভাই নানুমণিকে ঘুম থেকে জাগিয়েছে। আমার মামার নাম ছিল রহিন। এখন বাইরে থেকে সবাই চিৎকার করে বলছে যে ছোট মামার রুমে কি মানে রুহিনের রুমে কিছু একটা হয়েছে, এটা বলে সবাই আমার নানা ভাই নানুমণিকে জাগিয়ে দিয়েছে। পরে যখন সবাই মামার রুমে গেল, দেখে যে আর কি বিছানা পুরো উলট পালট, আর মামা উলট পালট মানে উল্টা হয়ে এরকম মানে খুব খারাপ একটা অবস্থা, রুমের মধ্যে মামা পড়ে আছে। তারপরে মামা তো সেন্স ছিল না, তারপরের দিন মামার সেন্স ফিরে, প্রচুর জ্বর ছিল। তারপরে একটু আমার নানা ভাই যেহেতু ধার্মিক, নানা ভাই একটু মানে সূরা টুরা পড়ে তারপরে ফু দিয়ে আর কি ঠিক করেছে। কিছুদিন লেগেছে ঠিক রিকভার করতে। পরে নানা ভাই বলল যে ওই দিন মানে ওনাদের বাসায় এমন কিছু একটা আছে যে নানা ভাই এটা আগে থেকে জানতো যে এটা আর কি কোনো ক্ষতি করতে চায় না, কিন্তু ওই দিন মামা হয়তো নামাজ পড়ে শোয় নেই, এই কারণে হয়তো এটার মানে রিয়াক্টটা দেখা দিয়েছে। সো এরপরে তো ওই বিল্ডিংটা আপাতত ভেঙে ফেলা হয়েছে, মানে মাল্টি স্টোরি বিল্ডিং করবে, এই কারণে আমার মামারা বাসা শিফট করে নতুন বাসায় গিয়েছে। এখন এখানেও পরপর 2 দিন ভয়ঙ্কর 2টা ঘটনা ঘটেছে। এটা এখনো আমি এখনো জানতে পারিনি, মামার কাছ থেকে জানলে আমি নেক্সট টাইমে এসে শেয়ার করব। অনেক ধন্যবাদ আপনাকে, আপনার ঘটনার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। তো আমরা শুনছিলাম এতক্ষণ একটা ঘটনা, এবং আশা করছি যে এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। কিরকম লেগেছে সেটা অবশ্য আপনাদের কাছ থেকে আরো পরে জানতে পারবো। আপাতত চলে যাচ্ছে আমাদের কিছু ফেসবুক পোস্টে, যেখানে আমরা দেখে আসব যে আপনারা যে সমস্ত আমরা যে পোস্ট দিয়েছি সেই পোস্টে আপনারা যে কমেন্টগুলো করেছেন সেই কমেন্টের কিছু আমরা পড়ে আসতে চাই। তো আমি দেখতে পাচ্ছি যে অনেকেই করছেন। তার আগে জানাতে চাই যে আমাদের পোস্ট আমরা কিন্তু অলরেডি আমাদের ভূত এফএম এর যে পেজটা রয়েছে সেই পেজেও কিন্তু আমরা পোস্ট দিয়ে দিয়েছি, সুতরাং সেখানেও আপনারা যে কিন্তু লিখতে পারেন আমাদেরকে। তো আমরা শুরু করতে চাই আপনার জন্য ভূত এফএম এর যে রেডিও ফুর্তি যে পেজটা রয়েছে সেই পেজ দিয়ে, এবং ভূত না আমরা দুটোতেই পড়ব কিছু কিছু করে, অল্প অল্প করে, এবং আপনারা এখানে লিখছেন দেখতে পাচ্ছি। আসতে একটু সময় লাগছে। অলরাইট, তো আমাদের এইখানে দেখতে পাচ্ছি যে অনেক আচ্ছা এটা সময় লাগছে, সো আমরা বরং ঘটনা পড়ে আসি একটা, এবং এই ঘটনাটি যে ফেসবুকটা আসতে টাইম লাগছে, আমরা একটা ঘটনায় চলে যাই। এবং এই ঘটনাটি আপনাদের ইমেইল করা এবং সেটা আপনারাই পাঠিয়েছেন, সেরকমই একটা ঘটনা আমি এই মুহূর্তে যাচ্ছি। লিখেছেন, আমি পদ্ম, বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ছি। একটা সময় ভূত এফএম নিয়মিত শুনতাম, একটা ব্যক্তিগত কারণে এখন আর শোনা হয় না, তবে ভূত এফএম এর ফ্যান আছি এখনো। বেশ কয়েকটি ঘটনা শেয়ার করতে চাই। কিছু ঘটনা আমার সাথে ঘটেছে, কিছু ঘটেছে আমার খুব কাছের মানুষের সাথে। এর কোনো একটি ঘটনা ভালো লাগলে লিসনারদের সাথে শেয়ার করবেন। তার আগে বলে রাখি, আমি খুব একটা ধার্মিক না, অতি প্রাকৃত কোনো কিছুতে আমার অগাধ বিশ্বাসও নেই। আমি এসব ব্যাপার এড়িয়ে চলতেই স্বাচ্ছন্দ্য বোধ করি। যে ঘটনাগুলো আজকে শেয়ার করছি তা আমার জীবনে ঘটে যাওয়া বা কারো কাছ থেকে শোনা নিছক কিছু ঘটনা হিসেবেই বর্ণনা করছি। আমার কাছে এসব ঘটনার কোনো ব্যাখ্যা ছিল না বলে আমি এগুলোকে অতি প্রাকৃত হিসেবে ধরে নিচ্ছি। শ্রোতাদের কেউ যদি এগুলোর কোনো ব্যাখ্যা দাঁড় করাতে পারেন, আমি তাতে খুশি হব। সম্ভবত আমার জীবনে ঘটা সর্বপ্রথম অতি প্রাকৃত ঘটনা, যদিও বলছি আমার সাথে ঘটা, আসলে সেই ঘটনার কিছুই আমার মনে নেই, কারণ আমার বয়স তখন 2 কি 3 বছর হবে। তাই বলা যায় পুরো ঘটনার সাক্ষী আমার বাবা মাই। ঘটনাটি শুনেছি আমার এক আন্টির কাছ থেকে। আমার বাবা মা আমাকে কখনো এই ঘটনাটি জানাননি। এর পেছনে 2টো কারণ থাকতে পারে। তারা উভয়ই যথেষ্ট বাস্তববাদী ও বিজ্ঞান মনস্ক মানুষ, তাই তারা আজও বিশ্বাস করেন ঘটনাটি স্বাভাবিক কোনো ঘটনাই ছিল। হয়তো তারা এর ব্যাখ্যা জানতেন না। ঘটনাগুলো শুনলে আমার শিশু মনে নেতিবাচক প্রভাব পড়তে পারে। মূল ঘটনায় আসি। আমার বাবা সরকারি কর্মকর্তা হওয়ায় প্রায়ই আমার বাবা মাকে এক শহর ছেড়ে
অন্য শহরে গিয়ে থাকতে হতো। ওই সময়টায় তারা ছিলেন ময়মনসিং। ময়মনসিং শহরটা ছিল তাদের কাছে নতুন, এর আগে তারা কখনো সেখানে যাননি, কিংবা তাদের পূর্ব পরিচিত কেউ সেখানে থাকতেনও না। আমি শুনেছি ময়মনসিং এ সে সময় পাকা দালানের সংখ্যা যেমন কম ছিল, তেমনি ধান ক্ষেত আর গাছপালা ছিল প্রচুর। ময়মনসিং এ গিয়ে তারা প্রথমেই যে বাসাটি ভাড়া নিয়েছিলেন সেটি ছিল একটি 3 তলা বাড়ি। বাড়ির একেবারে সামনে দিয়ে চলে গেছে পাকা রাস্তা। বাড়িটির এক পাশে একটা বিশাল ধান ক্ষেত, আর পেছনের দিকে বড় বড় গাছ আর ঝোপঝাড়, এর মাঝে ছোটখাটো জঙ্গল। উল্লেখ করি যে ডক্টরস কোয়ার্টারে থাকতে চাইলে কিছু অফিসিয়াল প্রসেসের মধ্য দিয়ে যেতে হয়, যা তখন সম্পন্ন হয়। তাই বাধ্য হয়ে আমাদের ভাড়া বাসাতেই শিফট করতে হয়। বাবা মা আর আমি সেই ফ্ল্যাটেই থাকতে লাগলাম। বড় বাসা, ভাড়াও বেশ কম, সবকিছু মিলিয়ে, তবে সবকিছু ধুলোয় ঢাকা, দেয়ালে মাকড়সা, যেন অনেক কাল বন্ধ পড়েছিল ফ্ল্যাটটা। প্রথম কয়েকদিন কাটে ভীষণ ব্যস্ততায়। দ্বিতীয় দিন বাবার ডিউটিতে চলে যান। মা একটা ঝাঁটা বা বারুন বা ব্রুম যেটাই বলেন না কেন সেটা নিয়ে মাকড়সের জালগুলো দেয়াল থেকে ঝেড়ে ফেলতে শুরু করেন। হঠাৎ লক্ষ্য করলেন ঘরটির একটি কোণায় সিলিং এর কাছাকাছি স্থানে দেয়ালের ওপর ছোট একটা জিনিস সাঁটানো। মা ঘষে ওটাকে তুলে ফেললেন। দেখলেন ওটি আসলে দুটো স্কচ টেপের টুকরো দুটো ক্রস করে দেয়ালে লাগানো ছিল। কালো স্কচ টেপ, ময়লা জমে, রংটাও প্রথমে মা ঠিক মতো বুঝতে পারেননি। ক্রসটার ভেতর থেকে বের হয়ে এলো একটা তাবিজ। মা ব্যাপারটি আমলে নিলেন না। তারপর একে একে মা এরকম কালো স্কচ টেপ সাঁটা আরো 3টি তাবিজ খুঁজে পেলেন। বসার ঘর, অন্য আরেকটি শোবার ঘর এবং একটা ওয়াশরুমের কোণায়। মা লক্ষ্য করলেন ওই 4টি তাবিজ পুরো ফ্ল্যাটের 4টা কোণায় লাগানো। সবগুলো দেয়ালে সাঁটানো ছিল একইভাবে। তিনি ব্যাপারটা খুব একটা গুরুত্ব দিলেন না এবং তাবিজগুলো তিনি ময়লার ঝুড়িতে ফেলে দিলেন। এসবে আমার বাবা মার কোনো বিশ্বাস ছিল না। এ ঘটনার অনেক কাল পরে মা বুঝতে পেরেছিলেন ঘটনার শুরু মূলত সেদিন থেকেই। নতুন বাসায় মা আমাকে নিয়ে এক ঘরে ঘুমাতেন, আর বাবা রিডিং রুমের এই ঘুমানোর ব্যবস্থা করে নিয়েছিলেন। সেদিন মাঝরাতে বাবা তার রিডিং রুম থেকে হঠাৎ ওয়াশরুমে ঝপ করে অনেকখানি পানি ফেলার শব্দ পেলেন। মা তখন শোবার ঘরে আমাকে নিয়ে ঘুমোচ্ছেন। প্রথমত বাবা ভাবলেন মাই বোধহয় ঘুম ভেঙে উঠেছেন। পরক্ষণেই বাবার মনে পড়ল মায়ের ঘুম খুব গাঢ়। একবার ঘুমালে তিনি সকাল হওয়ার আগে ঘুম থেকে ওঠেন না। চোর নাকি, এই ভেবে তিনি দ্রুত ছুটে যান ওয়াশরুমের দিকে। আর তখনই দুমদাম শব্দ, যেন খুব বড় আর অত্যধিক ওজনের কেউ একজন দৌড়ে চলে গেল। শব্দটা বারান্দা পর্যন্ত গিয়ে থেমে যায়। আমার বাবা খুব সাহসী মানুষ, তাই মাকে তিনি ব্যাপারটা না জানিয়ে নিজেই এর ব্যাখ্যা বের করার চেষ্টা করতে লাগলেন। এরপর প্রতি রাতেই এরকম দৌড়ানোর শব্দ, টয়লেটে পানি ঢালা, রান্নাঘরে ঝনঝন শব্দ ক্রমাগত চলতে লাগলো। কিন্তু বাবা খুবই আশ্চর্য হলেন যখন লক্ষ্য করলেন মাঝরাতে তার ফ্ল্যাটে এত শব্দ হওয়ার পরও নিচের ফ্ল্যাটগুলো থেকে কমপ্লেইন আসত না। এদিকে হঠাৎ একদিন সকালে বাবা চা যখন খাচ্ছিলেন, মা খুব বিরক্ত হয়ে বলে ওঠেন, উফ, আর পারি না তোমাকে নিয়ে। কতবার বলেছি রাতে বিস্কিট খেলে কৌটার ঢাকনাটা ভালোভাবে চাপ দিয়ে আটকাবে। প্রায়ই দেখি কৌটার ঢাকনা ঠিক মতো লাগানো নেই। ইস, 1 টিন বিস্কিট, বাতাস ঢুকে সব শেষ। বাবা চা রেখে কিছুক্ষণ মায়ের দিকে তাকিয়ে বললেন, সব গুছাও, বাসা চেঞ্জ করব। মা তো অবাক, সে কি অ্যাডভান্স না দেয়া আছে? আর এখন মাসের মাঝখানে বাসা পাবো কোথায়? বাবা বললেন, খুঁজে দেখছি। এটা নিয়ে বাবা মায়ের মধ্যে এর বেশি আর আলোচনা হয়নি।
বাবা হন্যে হয়ে বাসা খুঁজতে লাগলেন। এদিকে একদিন রাতে আমি আর মা মশারি টাঙিয়ে যখন ঘুমাচ্ছিলাম, হঠাৎ আমার বাবার ঘুম ভেঙে যায়। আমি দেখতে পাই বাবা আমাদের খাটের পাশে দাঁড়িয়ে আছেন, গায়ে জামা নেই, লুঙ্গি পরা, এক হাতে আমার স্কুল ব্যাগ, যেটি আমি ঢাকায় থাকাকালীন সময়ে আমার নার্সারি স্কুলে নিয়ে যেতাম। এই নার্সারি স্কুলে নিয়ে যেতাম, আর অন্য হাতে আমার পানির পথ। বাবা হাত পা চারিদিকে মেলে দাঁড়িয়ে আছেন, সিলিং এর দিকে মুখ করে। আবছা আলোয় তাই দেখছিলাম আমি, এবং প্রচন্ড ভয় করতে লাগলো। মাকে ডাকবো না, খাট থেকে নেমে গিয়ে বাবার কাছে গিয়ে জিজ্ঞেস করব বাবা কি চায়, বুঝতে পারছি না। আমি মশারিটা তুলতেই হঠাৎ মা আমার হাত চেপে ধরে আমাকে দেয়ালের সাইডে নিয়ে নিজে আমার পাশটাতে দেয়ালের দিকে মুখ করে শুয়ে আমাকে কোলের মধ্যে চেপে ধরে রাখেন এবং বিড়বিড় করে কি যেন বলতে লাগেন। আমার প্রশ্ন হল, তাহলে মাও কি দেখেছেন জিনিসটা? আমি এক সময় ঘুমিয়ে পড়ি। পরদিন সকালে মা বাবাকে জিজ্ঞেস করেন, শরীর তো খারাপ মনে হচ্ছে, সারা রাত ঘুমাওনি? মা কিছু বললেন না, কিন্তু আমি বলে দিলাম, বয়সের তুলনায় দ্রুতই কথা বলতে শিখেছিলাম, তাই সব কথা গুছিয়ে বললাম। মা আমাকে থামাতে চেষ্টা করলেন, কিন্তু বাবা পাত্তা না দিয়ে পুরো কথাটা মনোযোগ দিয়ে শুনলেন। একদিন বাবা ফজরের আজানের আগে আগে বারান্দায় দাঁড়িয়েছিলেন। হঠাৎ বারান্দার কাছেই বাগানের বড় একটা গাছ, সেই গাছের মগডালে কি গাছ আমার মনে নেই, ধপ করে আগুন জ্বলে উঠল। বাবা তো শকড, কারণ কোনো কারণ ছাড়াই আগুন। তিনি থ হয়ে সেখানেই দাঁড়িয়ে রয়েছেন। এদিকে আগুন দ্রুত ছড়িয়ে যাচ্ছে এবং আশেপাশের কয়েকটা বড় গাছেও সেটা ছড়িয়ে গেল। নিচে একতলা টিনের বাড়িতে থাকতেন কেয়ারটেকার। তিনি প্রথম বের হয়ে চিৎকার করলেন, বাবা হুঁশ ফিরল। নিচ থেকে, ছাদ থেকে, বারান্দা থেকে যে যেভাবে পারল পানি ছিটিয়ে আগুন নেভালো, কিন্তু পুরোপুরি নিভছিল না। ফজরের আজান দিলে সবাইকে চমকে দিয়ে আগুন নিচ থেকেই নিভে যায়। সবাই ভাবল কেউ হয়তো ছাদ থেকে ওই গাছটার উপর জ্বলন্ত কোনো সিগারেট বা কিছু একটা ফেলেছে, কিন্তু বাড়িওয়ালা নিশ্চিত করলেন ছাদ তালাবন্ধই ছিল। তিনি ছাড়া আর কেউ ছাদের চাবি কারো কাছে নেই। সবকিছু যখন খুব বেশি রহস্যময় হয়ে উঠছিল, তখন হঠাৎ একদিন আমাদের বাসায় এসে হাজির হন এক ভদ্র মহিলা। আমাদের আগে তিনিও তার পরিবার ওই ফ্ল্যাটটাতে ভাড়া থাকতেন, তাও বেশ অনেক বছর আগে। তিনি এসেছিলেন আমাদের বাড়িওয়ালার সাথে দেখা করতে। ওপরতলায় একজন ডাক্তার থাকেন, এই খবর পেয়ে তিনি আমাদের বাসায় আসেন। বাবার সাথে তার একটা সমস্যা নিয়ে আলোচনাও করেন। জিজ্ঞাসা না করতেই তিনি আমার বাবাকে আলাপের এক পর্যায়ে বলেন, জানেন এ বাসায় জিন থাকে। তারপর তিনি সেই তাবিজের ব্যাপারটা বলেন। তিনি জানান অনেক আগে ওই ফ্ল্যাটটিতে একটা বৃদ্ধা থাকতেন, তার সন্তানেরা তার কোনো খোঁজ খবর নিতেন না। একাকিত্ব কাটাতে তিনি কোরআন পড়ে সময় কাটাতেন। রিউমার ছিল, তিনি জিনের আমল করতেন। এই ফ্ল্যাটটিতেই বৃদ্ধার মৃত্যু হয়েছিল। ভদ্রমহিলার মতে জিনটা হয়তো ফ্ল্যাটেই রয়ে গিয়েছিল। এই ঘটনার কিছু পরে আমরা ফ্ল্যাট শিফট করে নতুন বাসায় চলে যাই। I have so many other experiences to share, এবং ইন্টারেস্টেড হলে প্লিজ রেসপন্স। অ্যান্ড তিনি বলেছেন যে তিনি আরো অনেক কিছু পাঠাবেন আমাদেরকে। তো আমি আপনার প্রথম ঘটনাটা পড়ে শোনালাম। সো আশা করব যে নেক্সট ঘটনাটা আপনি যত দ্রুত সম্ভব পাঠিয়ে দিবেন আমাদের কাছে। আমাদের ফুর্তির পেজে আমি দেখতে পাচ্ছি আমাদেরকে মেহুদ্দিন আকাশ লিখেছেন, ক্যারি অন রাসেল ভাই। আহমেদ শাকির আমাদের সঙ্গে আছেন, সাজিদ হাসান আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এমডি আমিন আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি, আরজে সোহেল, হৃদয় আছেন মেহেদি হাসান আরজে, এছাড়াও আছেন মোহন,
আমাদের সাথে আছেন মুস্তাফিজুর রহমান সাগর, লিখেছেন আই লাভ ভূত এফএম। আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি, এছাড়াও এখানে রাজ অভি লিখেছেন নাইস। আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি মৃদুল হাসান, অনেক ভয় লাগছে লিখেছেন। আমাদের সঙ্গে আছেন সালাউদ্দিন ইমরান, ব্ল্যাক ম্যাজিকের গল্প শুনতে চান তিনি। এমডি জাকির আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে কৌশিক কিয়ান আছেন এবং ফার্স্ট টাইম তিনি কমেন্ট করলেন এবং তিনি অ্যাপ দিয়ে শুনছেন, সেই ছবি তিনি আপলোড করেছেন। আমাদের সঙ্গে আছেন সাদমান সাকিব এবং লাশবাহী গাড়ির ঘটনা শুনতে চান তিনি। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি মুস্তাফিজুর রহমান সাগর। এছাড়াও আমাদের সাথে এমডি ফয়সাল আছেন। আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি বাহার, এছাড়াও এ কে ইমরান আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন রবিন রানা, অর্ণব খান, আমাদের সঙ্গে আছেন আরিফ হুসাইন সহ আরো অনেকে। আমাদের ভূত এফএম যে পেজ, সেই পেজটিতেও কিন্তু অনেকে এসে জয়েন করেছেন এবং অনেকে আছেন এই মুহূর্তে। তাদের মধ্যে আমি কয়েকজনের কমেন্ট পড়তে চাই। আমি দেখতে পাচ্ছি যে আমাদের এখানে এই মুহূর্তে যারা আছেন তাদের মধ্যে আছেন সজীব আমিন এবং তিনি বলছেন দারুণ ছিল ঘটনাটা। মনিরুজ্জামান মনির আমাদের সঙ্গে আছেন, লিখেছেন আই লাভ ভূত এফএম। আমি বাদশাহ অনেকদিন পর শুনছি বাড্ডা থেকে, লিখেছেন তিনি। মাহি চৌধুরী লিখেছেন অনেক ভয় পাচ্ছি। শায়ান আহমেদ ফাহাদ লিখেছেন হ্যালো রাসেল ভাই, এবং তিনি নতুন আমাদের সাথে জয়েন করেছেন। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি ফুয়াদ আল রাফি এবং আমাদের সঙ্গে আছেন এমডি ইয়াসিন হুসাইন এবং ভূত এফএম অ্যাপের মজাই হলো আলাদা আমাদের সাথে, এবং তিনি তাই লিখেছেন। মনোয়ার তালুকদার আমাদের সঙ্গে আছেন এবং তিনি বলছেন যে তার কমেন্ট কখনো পড়া হয় না, আজকে পড়ে ফেললাম, দেখছেনই যে সামনে পড়লে পড়ে ফেলি। তানভীর আহমেদ আমাদের সঙ্গে আছেন এবং লাইভ শুনছেন তিনি, এবং তিনি বলছেন যে আমাদের সঙ্গে আমার কমেন্ট পড়া হয় না কেন। মনসুরুল হাসান জুনিয়র লিখেছেন ভয় লাগছে। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি, এছাড়াও দেখতে পাচ্ছি মধু আমাদের সঙ্গে আছেন দিনাজপুর থেকে, এবং জুবায়েদ আহমেদ আমাদের সাথে শৈশব আমাদের সঙ্গে আছেন আরিবা ইশাল, এবং এছাড়াও শাওন দাস আমাদের সঙ্গে আছেন, সরওয়ার জাহান ধ্রুব আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন আনোয়ার হোসেন সহ আরো অনেকে। তো যাই হোক, আমরা দুটো ঘটনা শুনলাম এবং প্রথমটি আমাদের অতিথি বললেন এবং দ্বিতীয়টি আমি আপনাদের শোনালাম একটা ইমেইল থেকে। তৃতীয় ঘটনায় যাব, তবে তার আগে একটা ছোট্ট বিরতি রয়েছে, সেই বিরতিটা নিয়ে আবারও ফিরে আসবো। সেই পর্যন্ত আশা করব আমার সঙ্গে থাকবেন, এবং যাওয়ার আগে জানি যে আমাদের দুটো পেজ রয়েছে, www.facebook.com/radio.furti and www.facebook.com/bhutafm.russell। এই দুটো পেজে কি আপনারা লাইক দিন, শেয়ার করুন, কমেন্ট করুন এবং ইনবক্স করুন আমাকে অবশ্যই। আমরা ফিরে আসবো জাস্ট একটা ছোট্ট বিরতির পরে। সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন। Stay tuned, Radio Furti 88 FM and do Furti. Bhoot FM, the night comes alive with Graminphone. Yes, the night comes alive with Graminphone. শুনছেন সবসময় রেডিও ফুর্তি 88 FM। আমি রাসেল আছি সাথে, এবং আমরা চলে যাব আমাদের দ্বিতীয় ঘটনার আগে জানাই যে আমাদেরকে ইমেইল করবেন কিভাবে। আমাদের ইমেইল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm, which is bhutfm@radiofurti.fm। আপনার নাম, ঠিকানা এবং আপনার ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আপনি পড়ে শোনাবেন। আর যারা দেশের বাইরে আছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠিয়ে দিতে পারেন আমাদের কাছে। আর আপনাকে আমি আরো একটা জিনিস জানিয়ে দিতে চাই, সেটি হচ্ছে যে আমাদের যে ফেসবুক পেজ www.facebook.com/radio.furti and www.facebook.com/bhutfm.russell। পৃথিবীর যে প্রান্তেই থাকুন না কেন আপনি সরাসরি কানেক্টেড থাকতে পারেন রেডিও ফুর্তির সাথে, এবং সরাসরি লাইভ শুনতে পারেন ভূত এফএম পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে। কি করতে হবে আপনাকে? জাস্ট ফুর্তি অ্যাপটা ডাউনলোড করতে হবে আপনার iOS বা আপনার গুগল প্লে স্টোর থেকে, এবং সেখানে গিয়ে টাইপ করতে হবে রেডিও ফুর্তি, এবং ফ্রি আপনি সেই অ্যাপটি পেয়ে যাবেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়, এবং আমাদের পরবর্তী অতিথি, আপনার নামটা একটু জানতে চাইবো, তারপরে আপনার ঘটনায় যাব। একটু আপনার নামটা বলে কোথা থেকে এসেছেন?
আমি আচিফ সরকার। আমি আসছি পাবনা জেলার চাটমোড় থানার অন্তর্গত সাইকোলা নামে একটি গ্রাম থেকে। তো গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে চলন বিল। আর আমি আজকে যে ঘটনাটি আপনাদের মাঝে শেয়ার করব চলন বিলেরই একটা ঘটনা। শুনি আপনার ঘটনা। ঘটনাটি আমি আমার প্রতিবেশী এক আঙ্কেলের কাছ থেকে শোনা। তো ওনার নামটা আল্লেখ সর্দার। তো রাসেল ভাই, একটা কথা বলে রাখি, আমাদের চলন বিলে যখন পানি আসে তো পুরাটা চলন বিল কানায় কানায় পানিতে ভরে যায়, সেখানে অনেক মাছ থাকে। তো বিলের পানি যখন শুকায় যায়, তো শুকায় যাইতে লাগলে এক সময় দেখা যায় বিলের মধ্যে কিছু ডোবার মতো কিছু অংশ করা থাকে, যেগুলো আমরা অন্য ভাষায় পুকুর বলি, কিন্তু গ্রাম্য ভাষায় ডোবা বলা হয়। তো আঙ্কেলের একটা ডোবা ছিল। তো পানি চলে যাওয়ার পর ওখানে পানি আটকে থাকার কারণে অনেক বড় বড় মাছ আটকে যায়। তো আমার ঘটনাটা এই ডোবাকে নেই। আচ্ছা। তো আঙ্কেল ডোবার মাছ থাকার কারণে দেখা যায় যে অনেক সময় মাছ চুরি করে নিয়ে যায়, চোর আসে রাতে জাল দিয়ে মাছ ধরে। তো তার জন্য আঙ্কেল ডোবার পারে ছোট ঘরের মতো করে রাখে। আচ্ছা। তো ওখানেই উনি রাত্রি যাপন করেন এবং ডোবা পাহারা দেন। তো নেক্সটে যখন কোনো একদিন আঙ্কেল ঘরের মধ্যে শুয়ে আছেন, ঠিক এমন তো অবস্থায় উনি পায়ের আওয়াজ শুনতে পান। আচ্ছা। তো উনি যখন বাইরে একটু তাকান, উনি দেখতে পান তার ঘরের পাশ দিয়ে দুইটা লোক হেঁটে যাচ্ছে। তো ওনার একটু কৌতূহল হয়, হয়তো উনি ভাবেন যে হয়তো চোর হবে। তো উনি যখন বিষয়টা জানার জন্য ওনাদের দুইজনকে ফলো করে। তো একটা কথা বলে রাখি, ডুবার পাশে ইরিগেশন, ওখানে ইরির জমি, আবাদি জমিতে ইরি ধান লাগানো আছে। তো উনি কিছুক্ষণ এগিয়ে যাওয়ার পর দেখতে পান লোক দুইটা ইরির জমির আইলের পাশে কি যেন করছে। তো উনি কিছুক্ষণ পর ওখানে দৌড়ে যান এবং তার হাতে একটা লাঠি ছিল। তো বরাবর এক ব্যক্তি ওখান থেকে পালায় যায় এবং তিনি আরেক ব্যক্তিকে ধরে ফেলেন। তো উনি ভাবেন চোর। তো এক পর্যায়ে লোকটি বলে আসলে উনি চোর না, উনি একটা কাজের জন্য এখানে আসছেন, উনি একটা কবিরাজ। তো উনি দেখতে পান লোকটার পাশে একটা ব্যাগ। আর তখন উনি জিজ্ঞান আসলে ব্যাগটার মধ্যে কি আছে। তো লোকটা বলে আসলে এখানে কিছুই নাই, এখানে যা আছে এটা দিয়ে আপনার কোনো ক্ষতি হবে না, আসলে আমি কোনো ক্ষতি করতে আসিনি আপনার। তো উনি একসময় নাসর বলেন যে আমাকে দেখাতে হবে। তো লোকটা যখন ব্যাগটা মধ্যে থেকে কিছু বের করে, কিছু খড়ের গাদা আছে এবং সেখানে তার মধ্যে একটা বাচ্চার লাশ। আচ্ছা। তো আঙ্কেল লাশটা দেখে আসলে উনি বিষয়টা দেখার জন্য প্রস্তুত ছিলেন না। তো এক পর্যায়ে উনি বলেন যে আসলে এই লাশটা দিয়ে তুমি কি করবে। তো উনি বলেন যে বাচ্চার যে লাশ তার শরীরের হাড় দিয়ে উনি মন্ত্র সাধনার কিছু কাজ করবে। আচ্ছা। তো উনি এক পর্যায়ে লোকটার সঙ্গে একটু তর্কে বিতর্কে জড়িয়ে যায় এবং তার মধ্যে একটু মারামারি ধস্তাধস্তি হয়। তো লোকটা এক পর্যায়ে ওখান থেকে পালায় যায়। তো আঙ্কেল রাত্রিবেলায় পুকুর পাড়ে ছোট একটা কবরের মতো করে বাচ্চাটাকে ওখানে একটা কবর দিয়ে দেন। দিয়ে দেওয়ার পর রাসেল ভাই, ঘটনা এখানে শেষ হতে পারত, কিন্তু তার কিছুদিন পর আঙ্কেল কোন একটা কারণবশত ডুবার পাহারা দিতে যেতে পারে না। তো তার ভাতিজা এবং তার ছোট ছেলেকে পাঠান। তো ওনারা দুজন যখন ওখানে যায়, ঠিক রাত 12টার দিকে তারা একটা বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পায়। তো বাচ্চার কান্নার আওয়াজ শোনার পরে কৌতূহল বশত ওনারা বুঝতে পারেন না যে এত রাত্রে বিলের মধ্যে একটা বাচ্চা। তো দুইজন বেরিয়ে পড়ে, হাতে টর্চ। তো ওনারা দুইজন যে জিনিসটা দেখেন রাসেল ভাই, যে একটা ছোট বাচ্চা পুকুরের পাড় দিয়ে দৌড়াচ্ছে। তো বিষয়টা দেখার পরে ওরা যথারীতি দুইজন খুব ভয় পেয়ে যায় এবং সেখান থেকে 3 কিলো রাস্তা দৌড়ে বাড়িতে আসে এবং সেন্সলেস হয়ে যায়। আচ্ছা। তো আঙ্কেল যখন পুনরায় আসে, আঙ্কেলকে সবকিছু বলার পর আঙ্কেল ততটা বিষয়টা মাথায় রাখেন না। তো তার কিছুদিন পরে উনি আবার যখন ডোবা পাহারা দিতে যান, তো ঠিক একদিন রাতে আঙ্কেলও শুনতে পান একটা বাচ্চার কান্নার আওয়াজ। তো উনি তখন বের হয়ে দেখেন একটা ছোট বাচ্চা। তো আরেকটা কথা বলে রাখি রাসেল ভাই, ওই ডোবার মধ্যে মাছের খাবার দেওয়ার জন্য ছোট একটা নৌকা রাখা থাকে। আচ্ছা।
তো যখন আঙ্কেল বের হন তিনি দেখেন যে পাড়ের উপর দিয়ে ছোট বাচ্চা দৌড়াচ্ছে এবং সে লাফ দিয়ে ওখানে কিছু কাশফুল আছে, কাশফুলের উপরে বসছে, কিছু পানির মধ্যে লাফাচ্ছে, পানির মধ্যে পা দিয়ে নাড়াচাড়া করছে, আবার মাঝে নৌকার উপর লাফাচ্ছে। তো আঙ্কেল এক পর্যায়ে বিষয়টা দেখার জন্য একটু এগিয়ে যান এবং তার হাতে যে টর্চ লাইটটা ছিল টর্চ লাইটটা জ্বালিয়ে দেন। আচ্ছা, তখন যথারীতি বাচ্চাটা ভ্যানিশ। টর্চ লাইট জ্বালানোর সঙ্গে সঙ্গে? জি। আচ্ছা, বাচ্চাটা ভ্যানিশ। আঙ্কেল পুনরায় ঘুমায় যান। এভাবে বেশ কিছুদিন যায়। তো উনি মাঝে মাঝে এটা ফিল করেন। তো কোনো একদিন রাত্রে তো দুই ব্যক্তি ডোবার মাছ চুরি করার জন্য যে কোনো কারণবশত ওখানে আসে, সম্ভবত মাছ চুরি করতে আসে। আচ্ছা, তো এখন তারা ডোবার মধ্যে জাল ফেলে। তো জাল ফেলার পর রাসেল ভাই ডোবাতে মানে পুকুরে আর বিলে যেখানে জাল ফেলা যায় যদি বড় কোনো মাছ ওঠে, যে জালটা ধরে রাখে সে বুঝতে পারে। আচ্ছা, তো তারা দুইজন ভাবে যে অনেক বড় একটা মাছ, মানে অনেক ওজন, এবং জালটা খুব জোরে সরে নড়াচ্ছে। তো খুব কষ্ট করে যখন দুজন জালটা উপরে ওঠায়, তো অন্ধকার রাত, তো তারা দেখার জন্য তাদের হাতে ছোট টর্চটা যখন তারা ছোট টর্চটা জালের দিকে ধরে, তারা দেখে একটি জ্যান্ত বাচ্চা চোখ বড় বড় করে তাদের দিকে তাকিয়ে আছে। মাই গুডনেস। তো মানে একটা ছোট বাচ্চা, তারা সবাই যে মুহূর্তে দেখতে পায়, যে মুহূর্তে খোলে সেই মুহূর্তে দেখতে পায় জাল তোলে, তখন তারা দেখতে পায় যে তাদের দিকে তাকিয়ে আছে। ওকে, তো এমন তো অবস্থা দেখে একজন ওখান থেকে দৌড়ে পালিয়ে যায়, আর একজন ওখানে খুব জোরে একটা চিৎকার দিয়ে পড়ে যায়। আচ্ছা, তো আঙ্কেল চিৎকারের শব্দ শুনে হয়তো উনি জায়গা পেয়ে যান। পুকুরের চারপাশ দিয়ে যখন লাইট ধরে দেখতে লাগেন, তখন দেখেন যে একজন ব্যক্তি পড়ে আছে। তো যেহেতু সে যাই হোক একজন ব্যক্তি পড়ে আছে, তো উনি ওনাকে এনে তার বাড়িতে নিয়ে যান। তো পরের দিন যখন লোকটা সুস্থ হয়, তো লোকটার কাছ থেকে উনি সবকিছু জানতে পারেন। আর এ ছিল আমার ঘটনা। আর একটা কথা রাসেল ভাই, আমাদের চলনবিল এলাকাতে ওই পুকুরটাতে, বিশেষ করে চলনবিলে আরো অনেক কাহিনী ঘটে, বিশেষ করে ওই পুকুরটাতে ওখান দিয়ে রাত্রেবেলা যদি কোনো নৌকা মাছ মারার উদ্দেশ্যে কোনো জেলে নৌকা অথবা এমনিতে কোনো নৌকা যাইতে লাগে, তো ওই পুকুরের অংশের মধ্যে দিয়ে যখন বিল পানিতে ভরা থাকে, নৌকাটা লাইনচ্যুত হয়। আসলে মানে কথাটা এরকম, অনেক সময় ডুবে যায়, আবার অনেক সময় দিকটা ভুলে যায়, দিকভ্রম হয়, তাই তো? জি, এই ছিল আমার ঘটনা রাসেল ভাই। থ্যাংক ইউ সো মাচ। আপনার কাছে যদি পারি তাহলে আবারও ফিরে আসবো। এতক্ষণ শুনছিলেন একটা চমৎকার ঘটনা, এবং এই ঘটনাটা আশা করছি আপনাদের সবার ভালো লেগেছে। আমরা পরবর্তী ঘটনায় যাব, তবে এই ঘটনাটি অবশ্যই একটা ইমেইল থেকে পড়ব। এন্ড এই ইমেইলটা পাঠিয়েছেন আপনাদেরই কেউ একজন, এবং তার নামটাও আমি দেখি পড়া যাবে কিনা। যেভাবে আছে সেভাবেই পড়ছি, যেভাবে লেখা আছে আর কি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, ভূত এফএমের সকল শ্রোতাবৃন্দ। যে ঘটনাটি আপনাদেরকে শোনাতে যাচ্ছি সেটা আমার দাদুর কাছ থেকে শোনা। ঘটনায় চলে যাচ্ছি। আমার দাদুর বয়স তখন 12 থেকে 14 বছর ছিল। তখনকার সময় খুব কম মানুষই পড়াশোনা করত। আমার দাদু তেমন পড়াশোনা করেন নাই। আমার দাদুর বাবা কাজ করতেন। তাদের বাড়ি থেকে প্রায় 2-3 মাইল ছিল সেখানে, এবং সেটা খেতে কাজ করতে, এবং সেই ক্ষেতটা ছিল বাড়ি থেকে 2-3 মাইল। আমার দাদু আমার বাবার সাথে কাজে যেতেন। আমার দাদুদের সাথে তাদের বাড়ির আরো বেশ কিছু মানুষও খেতে কাজ করতে যেতেন। আমার দাদুর বাবা যখন খেতে কাজ করতেন, তখন দাদু ক্ষেতের আশেপাশে খেলা করতেন। কোনো সময় কখনো কখনো তিনি খেলতে খেলতে অনেক দূরেও চলে যেতেন। তেমনি একদিন আমার দাদুর বাবা কাজ করছিলেন। কাজ করতে করতে কখন যে সন্ধ্যা হয়ে গেল তিনি টেরও পেলেন না। এক পর্যায়ে তিনি খেয়াল করলেন যে তার সাথে কাজ করতে আসা আশেপাশের লোকজনগুলো চলে গিয়েছে। তিনিও আস্তে আস্তে কাজ গুছাতে শুরু করলেন। গুছাতে তিনি তার ছেলেকে ডাকতে লাগলেন, কিন্তু তিনি তাকে আশেপাশে খুঁজে পেলেন না। তিনি এদিক ওদিক খোঁজাখুঁজির পর তাকে একটা বাড়ির উঠানে পেলেন। সেখানে গিয়ে তিনি দেখলেন একজন মহিলা কান্না করছেন। সময় তখন সন্ধ্যা হয়ে গিয়েছে। মহিলাটিকে কান্না করার কারণ তিনি জিজ্ঞেস করলেন, এবং জানতে পারলেন যে তার স্বামী মারা গিয়েছে, এবং তখনকার সময় নাকি একটা বাড়ি থেকে আরেকটা বাড়ির দূরত্ব অনেক দূরে ছিল।
আর মহিলাটির বাড়ির আশেপাশে কোনো বাড়িও ছিল না। তখন আমার দাদুর বাবা মহিলাটিকে বললেন যে আগুন নিয়ে লাশটার পাশে বসে থাকার জন্য এবং কোনো অবস্থাতেই যেন লাশটিকে একা ফেলে না যান তিনি। এই বলে আমার দাদুর বাবা এবং আমার দাদু তাদের বাড়ি থেকে চলে আসলেন অন্যান্য লোকদের ডেকে আনার জন্য। আসল ঘটনাটা ঘটল ওনাদের চলে আসার পর। মহিলাটি হ্যারিকেন নিয়ে বসেছিলেন। হঠাৎ তিনি একজন লোকের আওয়াজ শুনতে পেলেন। তিনি জিজ্ঞাসা করলেন, কে? লোকটি বলল, একজন লোক রাস্তায় যাওয়ার সময় ওনাকে বলেছেন যে এখানে একজন লোক মারা গিয়েছে, তাই তিনি সাহায্য করার জন্য এসেছেন। লোকটি মহিলাকে বললেন উনি যেন অন্য রুমে গিয়ে বসেন। মহিলাটিও অন্য রুমে গিয়ে বসলেন। কিছুক্ষণ পর মারা যাওয়া লোকটির রুমে রাখা ছিল যে রুমে, সেই রুম থেকে হঠাৎ করে অন্যরকম আওয়াজ আসতে শুরু করল, কেমন যেন হাড় ভাঙার মতো একটা আওয়াজ। মহিলাটি ভয় পেয়ে গেলেন। তিনি বেড়ার ফাঁক দিয়ে কি হচ্ছে দেখার জন্য ওই ঘরে গেলেন, দেখার চেষ্টা করলেন। তখন তিনি দেখলেন যে লোকটি সাহায্য করতে এসেছিল তার সারা শরীরে শুধু চোখ। একটি মানুষ, তার সারা শরীরে চোখ। এই দৃশ্যটি দেখে তিনি প্রচন্ড ভয় পেয়ে যান। ভয়ে তিনি বাইরে চলে আসেন এবং চিৎকার করতে শুরু করলেন। আল্লাহর অসীম রহমত, ততক্ষণ আমার দাদুর বাবাও আরো কিছু লোক নিয়ে চলে এসেছেন। তারা মহিলাটির আওয়াজ শুনে এক প্রকার দৌড়ে তাড়াতাড়ি মহিলাটির কাছে এসে জিজ্ঞাসা করলেন কি হয়েছে। তখন মহিলাটি বললেন তিনি যাওয়ার পর একজন লোক এসেছিল তার কাছে এবং পুরো ঘটনাটি তিনি বললেন এবং তিনি বললেন যে কি কি ঘটেছিল। যাই হোক, আমার এবং তিনি সেই ঘটনাটি বলার পরে তিনি বলেন সবাই সে তাকে খুঁজতে গেল এবং গিয়ে দেখল যে ওখানে কেউ নেই, লাশটি অর্ধেক নেই, মাথা বুক পর্যন্ত আছে। এই দৃশ্যটি দেখে সবাই ভয় পেয়ে যান এবং এরপর সিদ্ধান্ত হলো যে লাশটিকে এখনই কবর দেওয়া হবে। এই ছিল ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন, এটাই তিনি লিখেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনার ঘটনার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং এরকম ঘটনা আমরা এর আগেও পেয়েছি। এবং লাশ খাওয়ার যে ব্যাপারটা, এটা হচ্ছে দুটো ধরনের পেয়েছি। একটা হচ্ছে কোনো হয়তো জীবিত মানুষ হয়তো মানসিকভাবে বিকারগ্রস্ত বা এরকম কোনো কারণে তিনি লাশের মাংস খান। এবং আরো কিছু ব্যাপার হচ্ছে যেটা হচ্ছে অতি প্রাকৃত, যারা হয়তো একটা অস্তিত্ব হয়তো এই পৃথিবীতে নেই বা পৃথিবীতে আছে, যারা হয়তো ঠিক মানুষ না, তাদের যে ব্যাপারটা সেটা অবশ্যই একেবারেই আলাদা একটা ব্যাপার এবং আপনারা অনেকে হয়তো এই সম্পর্কে জানেনও। যাই হোক, আপনাদের কাছে যে ঘটনা আছে সেই ঘটনা অবশ্যই আমাকে লিখে পাঠাতে যেটা করতে হবে সেটা হচ্ছে আমার ইমেল অ্যাড্রেসটা আপনাদের মনে রাখতে হবে। ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm, which is bhwtfm@radiofurt.fm। আচ্ছা, আল আমিন আমাকে লিখেছেন যে আমি এইসব শুনে ভয় পাই না, এখন বাজি ধরতে পারি, একা অবস্থানে যেতে পারবো। আমার মনে হয় না আপনার সাথে কেউ বাজি ধরতে রাজি হবে, কারণ বাজি ধরবেন কেন আপনি, আর কারণটা কি আমি তাও বুঝতে পারলাম না। আমাদেরকে দেখতে পাচ্ছি যে প্রতীক্ষা শ্রীবাস্তব আমাকে লিখেছেন আই এম বিগেস্ট ফ্যান অফ ভূত এফএম, এবং তিনি লিখেছেন আমি ভূত এফএম ছাড়া আচ্ছা ভূত এফএম তার হচ্ছে জীবন, সেটা তিনি লিখেছেন। থ্যাংক ইউ সো মাচ। আমাদেরকে দেখতে পাচ্ছি যে সাদমান সাকির আমাদেরকে লিখেছেন যে লর্ডস অফ লাভ আমাদেরকে লিখেছেন দেখতে পাচ্ছি। এছাড়াও রাব্বি তালুকদার রিটার্নস, আচ্ছা আমাদের সাথে আরিফিন মারুফ আছেন, খুব ভয় লাগছে রাসেল ভাই। মোবারক হোসেন আছেন, চলন মিলের ঘটনাটি এখন পর্যন্ত আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ আমাদের সঙ্গে থাকার জন্য এবং জানানোর জন্য। রায়ান আহমেদ সজীব আমাদের সাথে আছেন, মোহাম্মদ, এবং তিনি বলছেন যে ভাই আমি বরিশাল থেকে শুনছি লাইট অফ করে। মোহাম্মদ নাইমুল ইসলাম আমাকে বলছেন যে এইমাত্র আমি তিনি হচ্ছে আমাদেরকে টিউন করলেন সম্ভবত এবং ভালো লাগছে। আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি এস জে সাগর খান, এমডি রকি খান আমাদের সঙ্গে আছেন, ফারহানা ইসলাম আমাদের সঙ্গে আছেন এবং আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি সাইফুর রহমান। এছাড়াও আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি রাব্বি তালুকদার, আশিক আছেন আমাদের সঙ্গে আছে দেখতে পাচ্ছি ম্যাড ম্যাক্স। এছাড়াও আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি আর এম রকি,
আমাদের সাথে রবিউল আছেন, আমাদের সাথে আছেন আনোয়ার সহ আরো অনেকে। আমাদের যে ভূত এফএম যে পেজটা, সেই পেজেও অনেকে এই মুহূর্তে আছেন এবং আপনারা লিখছেন, আমাদেরকে দেখতে পাচ্ছি। এবং তার মধ্যে কিছু যদি আমরা পড়তে চাই তাহলে দেখতে পাচ্ছি যে রাসেল ভাই অনেক ভয় লাগছে। জুবাইর আহমেদ আমাদের লিখেছেন, এমডি হৃদয় লিখেছেন যে চরণ মিলের ঘটনাটা অনেক ভালো ছিল। আমাদের সাথে মুস্তাকিম আল হাসান লিখেছেন তৃতীয় ঘটনাটি ভালো ছিল। আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি এমডি শাহানুর রহমান শাওন, ভয় লাগছে ভাইয়া। আচ্ছা আসলাম আমাদের সঙ্গে আছেন, জয় দাস আকাশ আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন বদরুল আহমদ, আমাদের সঙ্গে আছেন ফারহান তানভীর, আমিনুল জাওয়াদ আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন সৌরভ দেব ঘোষ সহ আরো অনেকে। যাই হোক, আপনি যদি থাকতে চান তাহলে আমাদের পেজে চলে আসুন বা আমাদের সাথে জয়েন করুন। আমাদের পেজের অ্যাড্রেস হচ্ছে www.facebook.com/furuti। এখানে এসে আপনার নাম, আপনি বিভিন্ন আমাদের যে সমস্ত যে পোস্টটা আছে সেই পোস্টটাতে আপনারা কমেন্ট করতে পারেন এবং আপনি কমেন্ট করে জানাতে পারেন যে আপনার কেমন লাগছে আজকের এপিসোডটি, কোন ঘটনাটি ভালো লাগছে, কোন ঘটনাটি আরেকটু ভালো হলে ভালো হতো, এই সব আর কি, যেটা আপনার বলতে ইচ্ছা করে। তো যাই হোক, আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়, তবে তার আগে ছোট্ট একটা বিরতি নিতে চাই। বিরতির পরে আবারও ফিরে আসবো। সেই পর্যন্ত আশা করছি বিরতির আগে আমি একটা অডিও ক্লিপ প্লে করতে পারি আপনাদের জন্য। আই হোপ ইউ উইল লাইক ইট অ্যান্ড এই অডিও ক্লিপটি আশা করব আমাদেরকে পাঠিয়েছেন শারমিন, আশা করব আপনাদের খারাপ লাগবে না, ভালোই লাগবে। চলুন শুনে আসি একটি অডিও ক্লিপ। হ্যালো রাসেল ভাই, আমি শারমিন বলছি ঢাকা থেকে। আমার লাইফে ঘটে যাওয়া খুব ছোট্ট একটি কাহিনী যেটা আপনার সাথে শেয়ার করতে চাই। আমার হোম টাউন নওগাঁতে, নওগাঁ শহর থেকে একটু দূরে ছোট্ট একটি গ্রামে আমার জন্ম। আমার স্কুলের ঘটনা, সেই গ্রামে থাকা অবস্থায় আমার স্কুল রিলেটেড যে ঘটনা সেটা আপনাকে বলছি। আমার স্কুলের লোকেশনটা আপনাকে বলি। মেইন রোডের পাশেই ছিল সেই স্কুলটি। স্কুল থেকে আমার বাসা যেতে 2 থেকে 3 মিনিট লাগতো। স্কুলের লোকেশনটা তো বললাম, স্কুলের শেপটা আপনাকে বলি। স্কুলের শেপটা ছিল এল শেপের। ডান দিকে ছিল ইটের রুম আর বাম দিকে ছিল মাটির রুম। মাটির রুমটা আমরা ইউজ করতাম না, মাটির রুমটা ছিল পরিত্যক্ত, স্টোর রুমের মতো। এবং মাটির রুমের পাশেই ছিল আমাদের অফিস রুম। অফিস রুমের ব্যাপারটা আপনাকে বলি। অফিস রুমের দেয়ালটি ছিল খুব ছোট এবং অফিস রুমের পাশেই ছিল টিউব, তার দেয়াল ঘিসে ছিল একটা পেয়ারা গাছ এবং টিউবওয়েলের পাশে অপোজিট পাশে এই পাশে ছিল, মানে দেয়ালটি আরেকটা দেয়াল ঘিসে ছিল একটা নিমের গাছ, লম্বা নিমের গাছ। সেই নিমের গাছটা গিয়ে পৌঁছাতো সেই মাটির রুমের যে ছাদটি ছিল, পুরোটা টিনের ছাদ ছিল, ছাউনি। সেই টিনের ছাদে একবার মিডিল পয়েন্টে ছোপ 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 হয়ে থাকতো, পাতাগুলো ঝাউ হয়ে খুব সুন্দর লাগতো দেখতে। তো প্রতিদিন আমরা বিকেলবেলা খেলতে যেতাম এবং অফিস বন্ধ থাকলে একমাত্র যার উপায় ছিল অফিসের যে ছোট্ট সেই দেয়ালটি বেয়ে, দেয়ালের পাশে যে পেয়ারা গাছ ছিল, পেয়ারা গাছের ডালটি অফিসের দেয়াল বেয়ে নিচে পড়তো। সেই ডালটি বেয়ে আমরা সেই পেয়ারা গাছে উঠতাম, পেয়ারা খাইতাম। তো প্রতিদিনের মতো সেদিন আমরা খেলতে গিয়েছিলাম। বারটি ছিল বৃহস্পতিবার। সেদিন ছিল আমাদের গ্রামে হাট এবং সেদিন আমাদের মোটামুটি গ্রামে ছেলেরা খুব একটা ছিল না, সবাই হাতে গিয়েছিল। তো বিকাল নাগাদ আমরা খেলতে যাই। সেই পদ্ধতিতেই আমরা সেই পেয়ারা গাছে উঠে পেয়ারা খাওয়া শুরু করি। প্রতিদিনের মতো আমি একটা কথা বলতাম, ওই জায়গাটা দেখে, যে জায়গাতে নিমের গাছটা ঝোপঝোপ হয়ে থাকতো, মেন যে পয়েন্টে নিমের গাছটা গিয়ে পড়তো ডালগুলো, সেখান থেকে পুরো গ্রামটাকে দেখা যেত। আমি প্রতিদিন বলতাম, ইস ওখানে যদি উঠতে পারতাম, কিন্তু ওখানে তো একদমই পসিবল ছিল না, কারণ উচ্চতা অনেক ছিল এবং ছাউনিটা অনেক উঁচাতে ছিল এবং সেটাতে রিচ করা একদমই পসিবল ছিল না। শুধু একটা উপায়ে সেখানে যাওয়া যেত, সেটা হচ্ছে মই বেয়ে যদি সে জায়গাতে যাওয়া যেত। তো প্রতিদিনের মতো সেদিন আমি আমার চাচা ভাইকে বলছিলাম যে চল আমরা ওখানে উঠি। তো আমার চাচা ভাই আমাকে বলছিল, তুই সবসময় উল্টাপাল্টা কথা বলিস, ওখানে কিভাবে যাবো আমরা তো অনেক ছোট, ওখানে যেতে কিছুতেই সম্ভব না। তো আমি বলতাম আমার যেতে খুব ইচ্ছা করছে, চল না যাই। তো আমাকে বকাঝকা করতো প্রতিদিনের মতো। এরকম করতাম আর পেয়ারা খাইতাম। তারপর বিকেল করে যখন সন্ধ্যা লাগা অবস্থা, তখন আমার চাচা ভাই আমাকে বলে চল বাসায় চলে যাই। তখন আমাকে বলিস না একটু থাক না, আমার ওখানে যাইতে খুব ইচ্ছা করছে, সন্ধ্যার সময় পুরো গ্রামটা দেখতে না অনেক ভালো লাগে, চল না আমরা ওখানে উঠি। তখন আমাকে আরো বকাঝকা করে, তুই কি বলছিস এইসব, আমরা ওখানে কিভাবে যাবো, দেখছিস না কত উঁচু, আমরা তো অনেক ছোট, আমরা যেতে পারবো না, চল বাসায় যাই। তারপরে কি হয় আমার একদমই খেয়াল নেই, কিছুই মনে নেই। আমার যখন জ্ঞান ফিরে তখন আমি নিজেকে পাই সেই জায়গাটা, যে জায়গাটা আমার যাওয়ার খুব ইচ্ছা ছিল, সেই মেইন পয়েন্টে, যেখানে নিমের গাছে ঝোপঝোপ হয়ে পাতাগুলো পড়ে থাকতো, যেখান দিয়ে পুরো গ্রামটাকে দেখা যেত। আমি আমাকে সেই জায়গাটার দিকে পেয়ে খুব ভয় পেয়ে যাই
হঠাৎ করে কানে চিৎকার চেঁচামেচি পৌঁছায়, দেখি আমার চাচা ভাই আমার ফ্রেন্ডরা সবাই চিল্লা চেঁচামেচি করতেছে, তুই ওখানে কেমনে গেলি? প্রচুর কান্নাকাটি ওরা করতেছে, প্রচুর ভয় পেয়ে। আমি ওদের কান্না দেখে আমিও কাঁদতে শুরু করি, প্রচুর ভয় পেয়ে যাই, কারণ আমি ওখান থেকে নামতে পারছিলাম না। আর ওখানে কিভাবে গেলাম? ওরা তাড়াতাড়ি করে দেয়াল টপকে বাসায় যায়, আমার দাদি চাচিকে মাকে ডেকে নিয়ে আসে, আমাকে মই দিয়ে নিচে নামানো হয় খুব কষ্ট করে, কারণ ওই জায়গাটা টিনের যেহেতু ছিল অনেক পিচ্ছিল ছিল এবং অনেক উঁচাতে ছিল। আমি নেমে প্রচুর কান্নাকাটি করা শুরু করি, প্রচুর ভয় পেয়ে যাই, থরথরিয়ে কাঁপি আর কাঁদি। তখন মা আমাকে জিজ্ঞেস করে তুই ওখানে গেলি কেমন করে? মা আমার চাচাতো ভাইকে জিজ্ঞেস করে যে ও গেল কিভাবে। আমার চাচাতো ভাই বলে জানি না, আমরা পেয়ারা খাচ্ছিলাম, হুট করে ও বলছিল যে ওখানে যাবে। আমি অনেক বকাঝকা করছিলাম। তারপরে যে কিভাবে গেলাম আমি কিছুই বলতে পারবো না, আমার নিজেদের মনে খেলছিলাম, বুঝতে পারিনি। তারপরে আমি বাসায় চলে যাই, সন্ধ্যা লেগে যায়, প্রচুর জ্বর আসে আমার রাত্রে, প্রায় 7 দিন সে জ্বরতে থাকে। 7 দিন যখন জ্বর ছিল আমি রুমে ফিল করতে পারি যে রুমে কে যেন একটা আছে, আমি বাড়িতে কে যেন একটা রুমে একজন আছে, তার অস্তিত্ব বুঝতে পারি। কেমন যেন রুমটি শীতল হয়ে থাকতো, অনেক রাতে কে যেন গুনগুনিয়ে কথা বলতো, চুপি চুপি হাঁটতো, মাথায় হাত বোলাতো, সবকিছু আমি বুঝতে পারতাম। প্রচুর ভয় পেয়ে যেতাম, মধ্যরাতে উঠে কাঁদতাম, মাকে ডাকতাম, মা আসতো, মাকে বলতাম, মা ভয় পেয়ে যেত যে কি হচ্ছে এইসব। 7 দিনের পর দাদি আমাকে একটা কবিরাজের কাছে নিয়ে যায়। কবিরাজ বলে তেমন কিছু না, ভয় পেয়েছে, একটা তাবিজ দেয়। তারপর থেকে আমি সেরকম কোনো কিছু দেখিনি। তারপর 8 দিনের মাথায় আমি স্কুলে যাই। স্কুলে যাওয়ার পথে আমার বড় আপু বলে যে তুই স্কুলে যাস না। আমি বললাম কেন? তুই যাস না, ভয় পেয়ে যাবি। আজকে স্কুল থেকে সবাই চলে গেছে, স্কুলের মাঠে মানুষের কঙ্কাল পড়ে আছে। আমার খুব কিউরিওসিটি জাগে, আর আমি বরাবর একটু সাহসী ছিলাম। আমি চলে যাই, কি হয়েছে দেখতে গিয়ে দেখলাম কেউ নেই স্কুলে। মাঠের মাঝখানে 2টা হাড় পড়ে আছে, মানুষের হাড়, হাত এবং হাড়ের সাথে মাংস লাগানো। আমি খুব অবাক হয়ে যাই যে আশেপাশে তো কোনো গোরস্থান নাই, আছে অনেক দূরে, সেখান দিয়ে এরকম হাড় কেমন করে পাবে? আর রিসেন্টলি তো কেউ মারা যায়নি। আমি প্রচুর ভয় পেয়ে যাই, বাসায় চলে যাই। দাদিকে বলি দাদি জানো এই ঘটনা। দাদি আরো বকাঝকা করে তুই কেন গেলি। পরে যখন ঘটনাটা আমার গ্রামের এক বড় ভাইয়ের সাথে শেয়ার করি যে আমার সাথে কি হয়েছিল, ওই বড় ভাই আমাকে বলে যে মাটির রুমটা হন্টেড, অনেক শব্দ শোনা যায়, কারণ বড় ভাইরা অনেক সময় ধরে স্কুলের মাঠে বসে থাকে, তারা অনেক কিছু শুনতে পেয়েছে, চিৎকার চেঁচামেচি, কান্না। স্কুলের পাশে যে বড়ই গাছ ছিল মাটির রুমটার পাশে, সেখানে অনেক কিছু শুনতে পেয়েছে। ওই পাশে সন্ধ্যার সময় কে যাইতো না, ভয় পেত। তারপর থেকে আমি কখনো ওই পাশে যাইনি, ইভেন সে পেয়ারা গাছে উঠিনি। ওই টিউবওয়েল পাড়ে যাওয়ার সময় খুব ভয় যাইতাম। স্কুলে যতদিন গিয়েছিলাম খুব ভয়ে থাকতাম, খুব ভয় পেতাম। সেই তাবিজটা দেওয়ার পর আমি ওই উপলব্ধি করে করতে পারিনি রুমের মধ্যে কারো উপস্থিতি বা কারো গুনগানির শব্দ, কারো হাতের স্পর্শ, কিন্তু প্রচুর ভয় পেতাম। আজও পর্যন্ত আল্লাহর রহমতে কোনো প্রবলেম হয়নি। কিন্তু একটা কোশ্চেন আমার মনের মধ্যে আজও পর্যন্ত করে, সেই স্থানটার কথা, সেই জায়গাটার কথা মনে হলে আজও পর্যন্ত আমার মনে বারবার সেই প্রশ্নটা উকি দেয়, কিভাবে গিয়েছিলাম সেই জায়গায়, কি নিয়ে গিয়েছিল, কেনই বা নিয়ে গিয়েছিল। আজও পর্যন্ত সেই উত্তরটা পাইনি। এই ছিল আমার ঘটনা। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। That's right. The night comes alive with গ্রামীণ ফোন। শুনছেন সব সময় রেডিও 48.88 FM এবং আমি রাসেল আছি সাথে, এবং একটার পর একটা দারুণ ঘটনা আমরা শুনছি। চলে যাব পরবর্তী ঘটনায়, পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা একটু বলবেন, তারপর আপনার ঘটনায় যাব আমরা। হ্যালো লিসেনার্স, আমি নাজিব এগেইন, এসেছি মিরপুর শেওড়াপাড়া থেকে। ওকে, আপনার ঘটনাটা। এখন আমার এই ঘটনাটা আমার একটা কাজিনের সাথে, দূরসম্পর্কের কাজিনের সাথে। কিছু বছর আগে আমরা বাড়িতে গিয়েছিলাম কোরবানি ঈদ করতে। তখন কোরবানি ঈদ যখন করতে গেছি, তখন এই কাজিনের সাথে আমাদের সামনেই এই ঘটনাটা ঘটে। সো একদিন ঠিক কোরবানির দিন আগের রাতে আমরা সবাই ঘরে বসে আড্ডা দিচ্ছিলাম। আবার আমাদের বাড়ির সামনে উঠানটা হলো গোল, আশেপাশে আরো অনেকগুলা বাড়ি, ওখানে আমাদের প্রতিবেশীরা। সো আমরা আড্ডা দিচ্ছি, হঠাৎ করে দেখলাম আমার ওই কাজিনটা এসে উঠানের মধ্যে ধপ করে পড়ে কান্না, মানে চিৎকার চেঁচামেচি, কান্নাকাটি শুরু করেছে। তখন আমরা দৌড়ে গেলাম, গিয়ে তারপর ওকে জিজ্ঞেস করলাম যে কি হয়েছে, তোমার সমস্যা কি। তখন ওকে যখন একটু শান্ত করা হলো, তখন ও ঘটনাটা বলল। আমি ঘটনায় চলে যাই। আমার দাদা আমাদের বাড়ি থেকে একটু সামনে একটা মাদ্রাসা করেছিল। মাদ্রাসার পাশে একটা কবরস্থান, তার সামনে হলো 3টা ওয়াশরুম, আর ওয়াশরুমের পাশেই বড় বড় তাল গাছ কয়েকটা, আশেপাশে আরো গাছ। সো আমার ওই কাজিনটা যখন যাচ্ছিল ওই দিক দিয়ে, তখন ওর হঠাৎ করে একটু ওয়াশরুমের দরকার পড়ে। আরো ওর সাথে আরো 2টা ফ্রেন্ড ছিল ওর।
তখন ওর ওয়াশরুমে দরকার পড়ার পর ও ফ্রেন্ডদেরকে বলে যে আমি একটু ওয়াশরুমে গেলাম, তো ওরা এখানে থাক। সো ও ওয়াশরুমে গেল। এখন ওয়াশরুম থেকে ও ওয়াশরুম ছেড়ে যখন বের হয়েছে দেখে যে ওর 2টা ফ্রেন্ড এখন ওয়াশরুমে, মানে বাকি 2টা ওয়াশরুমে, ও 2টা ফ্রেন্ড গিয়েছে, এখন ও বাইরে একা। সো ও ফ্রেন্ডের জন্য ওয়েট করতে থাকে। এখন এরকম আশেপাশে তাকাতে থাকে আর কি, এমনি টাইম পাস করার জন্য। এখন হঠাৎ করে ওর চোখটা পড়ে হলো পাশে থাকা তাল গাছের একদম উপরে। এখন ওর তাল গাছের উপর চোখ পড়ার পর ও যা দেখে, ও মানে প্রচুর ভয় পেয়ে যায়। ও দেখে যে একদম তাল গাছের ঠিক উপরে একটা মহিলা বসে আছে, দেখতে মহিলার মতোই লেগেছে। আর ওনার ড্রেসটা ছিল অনেকটা মানে ঝুলা টাইপের ড্রেস, আমরা যেমন পুরুষরা যেমন আলখেল্লা পরে ওরকম একটা ড্রেস মহিলার, বাট পুরা সাদা। এন্ড সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো মহিলাটার পুরা ফেস মানে একটু কি বলবো, দেখতে অনেক ভয়ঙ্কর হলেও অনলি কপালটা ছিল একদম টকটকে লাল, পুরা লাল ছিল। অদ্ভুত ব্যাপার, কপালটা লাল ছিল। হ্যাঁ, শুধু কপালটা একদম লাল। আর ওর দিকে নিচু হয়ে তাকিয়ে মানে খুব ভয়ঙ্কর একটা দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে হাঁটছে। এখন ও এটা দেখে ওদিকে আর থাকতে পারে না, ওর 2টা ফ্রেন্ডকে রেখে ও দৌড়িয়ে চলে এসে উঠানে। তারপরে জানতে পারা গেল যে ওর এরকম প্রবলেম ছিল, এ কারণে ওকে তাবিজ দেওয়া হয়েছিল আর নিষেধ করা হয়েছিল ও যাতে এই তাবিজ পরে কখনো গরু মাংস না খায়। বাট ও এতদিন ধরে তাবিজটা যেহেতু পড়েছে, ওর সাথে কিছু হয়নি, ও ভুলে গেছিল ব্যাপারটা। ও এই তাবিজ পরেই পাতা না দিয়ে আর কি ও গরু মাংস খেয়েছিল, যার ফলে এই তাবিজের কাজ ছুটে গেছে আর এর কারণে ওর সাথে এই ঘটনাটা ঘটে। সো এটাই ছিল আমার ঘটনা। থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য, আপনাকে অনেক ধন্যবাদ। এবং আশা করছি যারা শুনলেন তাদেরও এই ঘটনাটি অনেক বেশি ভালো লেগেছে। আমরা পরবর্তী আমাদের অতিথির কাছে যাব, যার ঘটনা আপনারা এতক্ষণ ধরে বলছিলেন যে অনেক ভালো লাগছে। প্রথম যে ঘটনাটি উনি বললেন চলন বিলের যে ঘটনা, উনি চলন বিলেরই মানুষ এবং চলন বিল থেকেই এত দূর পর্যন্ত এসছেন। চাকমোহরে ওনার বাসা এবং সেখান থেকে তিনি এসছেন। থ্যাংক ইউ ভেরি মাচ কষ্ট করে এত দূর আসার জন্য। এবং আপনার পরবর্তী ঘটনা আমরা যাবো, আরেকবার নাম বলে তারপরে ঘটনা শুরু। হাই লিসেনার্স, আমি আসিফ, আমি আসছি চাটমোহর থেকে। ঘটনাটা রাসেল ভাই 1980 সালের দিকে। তো ঘটনাটা আমার ফ্যামিলি নিয়ে একটি ঘটনা। তো আমার বাবা একজন বিজনেসম্যান, তো আমাদের একটা দোকান ছিল আমার পাশে, মানে আমার বাড়ি থেকে 2 কিলো দূরে পাশে একটা গ্রামে আমাদের একটা দোকান ছিল। তো দোকানে মুদি দোকান ছিল। আচ্ছা। তো কোনো একদিন যেখানে দোকান ছিল ওইখানে একটা স্থানীয় মাদ্রাসার জালসা হয়। তো জালসা হওয়ার জন্য অনেক দোকানপাট আসে। সেই ক্ষেত্রে আমার দাদার সঙ্গে আমার ছোট চাচা ওখানে ঘুরতে আসে। তো আসার পরে সে দাদাকে বলে যে দাদা, বাবা আমি তো ভাইয়ের সঙ্গে রাত্রে বাড়িতে যাব। তো আমার বাবা প্রতিদিন অনেক রাত্রে বাড়ি যেত, 2 কিলো রাস্তা সাইকেল নিয়ে যেত। তো সাইকেলের সঙ্গে তার রেডিও থাকতো সবসময়, তুই মানে গান শুনতেন। তো এক পর্যায়ে ছোট মানুষ, তো দাদা বলে ঠিক আছে বাবা, তাহলে তোরা 2 ভাই একসাথে আয়। তো বলে দাদা চলে যায়। তো আমাদের একটা ঘোড়া ছিল, তো দাদা ঘোড়া নিয়ে চলে যাওয়ার পর তো রাত 12টার দিকে আমার চাচা এবং আমার আব্বা যখন চলে যায়, যাওয়ার জন্য রেডি হয় সাইকেল নিয়ে। তো একটা কথা বলে রাখি রাসেল ভাই, আমাদের মানে দোকান থেকে বাড়ি যাওয়ার 2 কিলো রাস্তার মধ্যে একটা ফাঁকা জায়গা পড়ে, ওখানে একটা কবরস্থান আছে, ওটা এলাকাটার নাম নীলছাম। তো সে সময় রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ ছিল। তো তখন যখন আমার বাবা এবং চাচা কবরস্থানে একটু কাছাকাছি আসে, তো আমার বাবা হঠাৎ করে দেখতে পায় যে সামনে একটা ঘোড়া দাঁড়িয়ে আছে, এবং বিষয়টা আমার চাচাও লক্ষ্য করে। তো আমার চাচা ছোট মানুষ, সে ভাইকে বলে যে ভাই ঘোড়া বোধহয় ছুটে এখানে আসছে। তো আমার বাবা আসলে বিষয়টা ভালো করে দেখে যে ঘোড়া দাঁড়িয়ে আছে কিন্তু ঘোড়াটার পা মাটিতে নেই। তো এমন অবস্থায় দেখার পরে তো আব্বা কোনো কিছু মানে বুঝে ওঠার আগেই হঠাৎ ঘোড়াটা ভ্যানিশ হয়ে যায়, এবং প্রচন্ড জোরে, এত জোরে একটা বাতাস ওখানে আসে যে আমার বাবা এবং চাচা সাইকেল থেকে পড়ে যায়। তো আমার বাবা যখন সাইকেল থেকে পড়ে যাওয়ার পর পিছনে ঘুরে দেখে তার থেকে 5-6 হাত দূরে আমার চাচা পড়ে আছে। আসলে রাসেল ভাই বাতাসটা এত জোরে ছিল, একটা মানুষ 5-6 হাত দূরে যাওয়াটা অস্বাভাবিক কিছু। তো আমার বাবা দৌড়ে যায়, দৌড়ে যাওয়ার পরে যখন আমার চাচাকে উঠায় তখন দেখে তার গায়ে প্রচন্ড জ্বর। তো উনি তখন তাকে কোলে নিয়ে আধা কিলো রাস্তা দৌড়ে একটা বাড়িতে এসে উঠে, এবং পরবর্তীতে আমাদের বাড়িতে সংবাদ দেয়, তাকে নিয়ে যায়। তো সবকিছু এখানেই শেষ হয়ে যেতে পারতো, কিন্তু তার পরবর্তী দিন থেকে আমার চাচা কিছু অ্যাবনর্মাল টাইপের কিছু ঘটে, মানে হঠাৎ সেন্সলেস হয়ে যায়,
আবল তাবল কিছু কথা বলে। আমার চাচা একটা হুজুর টাইপের লোকের কাছে যায়, তো উনি বলেন যে আমার চাচাকে একটা জিনে ভর করছে। আচ্ছা। তো তারপরে উনি বলেন যে সলিউশন হিসেবে উনি বলেন যে আমি তো 4টা পেরেক, মানে আমাদের এলাকাতে একটা পেরেক বলি, লোহা টাইপের, তো এই পেরেকটা উনি পরে দিবেন, মানে দোয়া কালমা দিয়ে পরে দিবেন বাড়ির চতুর্দিকে, ওটা ফজরে আজানের সময় গর্ত করে পুঁতে রাখতে হবে। তো যখন এই কথা বলেন, তো পরবর্তী দিনে ফজরে আজানের সময় আমার মেজো চাচা এবং আমার আব্বা কাজটা করে, তখন বাড়িতে আর কোনো প্রবলেম দেখা দেয় না, সবকিছু ঠিকঠাক ছিল। তো কিছুদিন যায়, এমনকি আমার চাচা বাড়ির বাইরে বের হলে কিন্তু প্রবলেমটা আবার ওরকমই হয়ে যায়, তো সে বাড়ির বাইরে বের হওয়া বন্ধ করে দেয়। তো এভাবে 2 বছর কেটে যায়। 2 বছর কেটে যাওয়ার পর সবাই সবকিছু ভুলে যায়। তো কোনো একদিন আমার বাবার নানার বাসা, মানে আমাদের যে এলাকায় দোকান সে এলাকাতেই, তো সেখানে যখন আসে, মানে পিঠাটা খাওয়ার একটা অনুষ্ঠান ছিল, তো গ্রামে তো পিঠাটা খায়, তো এই জন্য তারা সবাই ওখানে আসে। আসার পরে পিঠা খায়, পিঠা খেয়ে যখন যেতে যেতে অনেক রাত হয়ে যায়, তো মহিষের গাড়ি করে যেতে হয় এবং রাস্তা ওই একটাই রাস্তা, ওই কবরস্থানটাই পড়ে। তো সবাই ভুলে যাওয়ার পরেও যখন আমার চাচাকে নিয়ে কবরস্থানের ওখানে যায় গাড়িটা, আবার সেই প্রচন্ড বাতাস, এবং পর্যায়ে মহিষের গাড়িটা, মহিষ মাটিতে শুয়ে পড়ে এবং কিছুক্ষণ পর বাতাস থেমে গেলে তার সামান্য পথ যাওয়ার পরেই আমার চাচা ওখানে মারা যায়। আচ্ছা, এই ছিল আমার ঘটনা রাসেল ভাই। থ্যাংক ইউ সো মাচ। আপনার দ্বিতীয় ঘটনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। তো এই ছিল ঘটনা, এবং এতক্ষণ আমরা এই ঘটনায় শুনছিলাম। এখন যেটা করব সেটা হচ্ছে আরেকটা আমরা ঘটনায় যাব, এবং তার আগে একটু ফেসবুকে দেখে আসবো কি অবস্থা আপনাদের, এবং আপনারা যারা লিখছেন এতক্ষণ পর্যন্ত ফেসবুকে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি দেখতে পাচ্ছি দুটো পেজেই অনেক মানুষ এবং অনেকেই লিখছেন দুটো পেজেই। আমাদের যে ভেরি ফুটি যে পেজটা রয়েছে সেই পেজে আপনারা যারা আছেন তাদেরটা পড়ছি, এবং আশা করছি যে পুরোটা সময় আজকে আপনারা থাকবেন। আমি তার আগে বলে দিই, এই পেজটি হচ্ছে www.facebook.com/radio.ফুর্তি। এইখানে আপনারা যারা আছেন তাদের মধ্যে আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে আছেন মোহাম্মদ স্বাধীন শেখ ঈশা, লিখছেন ভালো লাগছে। আমাদের সাথে আছেন সুলতানুল আরিফিন, এবং তিনি বলছেন ভয় লাগছে ভাই। আমার সাথে আছেন দেখতে পাচ্ছি নুসাদিক রিপন, এবং তিনি বগুড়া থেকে শুনছেন, প্রচন্ড বৃষ্টি হচ্ছে, সাথে খুব ভয়ও লাগছে। আনিসা তাহসিন লিখছেন নাইস স্টোরি। মোয়াজ্জেম লিখেছেন ভয় পেয়েছেন তিনি। SM হাসান লিখেছেন প্রতি ফ্রাইডেতে তিনি এবং তার ভাই রিয়াজ তারা শোনেন আমাদেরকে, এবং মনীষা আমাদের লিখেছেন যে মনীষা চৌধুরী যে ভয় লাগছে। অচেনা বালক আমাদের চাটমোহরের যে ঘটনা উনি বলছেন ওটা একদম সত্যি ঘটনা, আমি শুনেছি। আমার বাসা পাবনার আটঘরিয়াতে। ওকে, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও জুবায়ের আহমেদ, এবং চলন মিলের ঘটনাগুলো ভালো ছিল। SN সোহাগ উদ্দিন আমাদের সঙ্গে আছেন। রবিউল হাসান ইমন আমাদের সঙ্গে আছেন, এবং তিনি বলছেন যে আমি মিরপুর 1 থেকে শুনছি। আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি সোহেল রানা রবিন, এছাড়াও আমার সাথে আনিসুর রহমান আছেন। অডিও ক্লিপটা ভালো লাগলো লিখেছেন তিনি। রবিন নাথ আছেন, এবং তিনি বলছেন যে ভাই তিনি আমাদের সাথে আছেন, এবং তিনি তার একটু শুনতে প্রবলেম হচ্ছে। আমার মনে হয় যে একটু আমাদের সাথে থাকুন, এবং আশা করছি যে আপনার প্রবলেম কিছুর মতো সলভ হয়ে যাবে। আর যে শাহিন আমাদের সঙ্গে আছেন, জাভেদ ভুঁইয়া আমাদের সঙ্গে আছেন, পাভেল আমাদের সাথে আছেন লিসনিং টু ভূত এফএম। দেখতে পাচ্ছি অ্যাপের ছবি আপলোড করেছেন, অ্যাপ দিয়ে শুনছেন তিনি, অ্যাপের স্ক্রিনশট দিয়েছেন তিনি। ইমতিয়াজ আহমেদ নিলয় আমাদের সাথে আছেন ময়মনসিংহ থেকে। 11 তারিখ থেকে টেস্ট পরীক্ষা দোয়া করতে চেয়েছেন তিনি। থ্যাংক ইউ সো মাচ যারা আমাদের সঙ্গে আছেন। আমাদের যে ভূত এফএমের যে পেজটা উইচ ইজ www.facebook.com/bhutfm.russell, এই পেজেও দেখতে পাচ্ছি হাসান শাওন আছেন, এবং আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি শেখ মাহিদুল হাসান ছোটন, এবং হাসান শাওন লিখেছেন যে ঘুমের ওষুধের কাজ করে ভূত এফএম, বাট স্টিল আপনি এখনো
জেগে আছেন এবং ইউ আর নট স্লিপিং, সো আমি জানি না যে ঘুমের ওষুধের কাজ করে নাকি ঘুম তাড়ায়। এবং আজকে যে ঘটনাটা শুনলাম একটু আগে, যে আমি খুব অবাক হয়েছি একটু আগে যে বর্ণনাটা শুনলাম, মাঝে মাঝে খুব অদ্ভুত লাগে এই বর্ণনাগুলো শুনে। যে একজন মহিলা উনি বলছিলেন যে সেই মহিলা নাকি কপালের জায়গাটা লাল, কেমন লাগবে এটা হঠাৎ করেই মানে এই টাইপের কথা যদি শোনেন আপনি, যদি মনে হয় তাহলে ঘুম এমনিতেই চলে যায়, আমার কাছে মনে হয় ঘুম এমনি থেকে চলে যায়। আচ্ছা, ইজিপ্ট থেকে শুনছেন আমাদেরকে মোহাম্মদ মিজান, এবং তিনি অবভিয়াসলি অ্যাপ দিয়ে শুনছেন। আবির খান আছেন আমাদের সঙ্গে, এবং আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি মনসুরুল হাসান জুনিয়র, ভালো লাগছে তাই লিখেছেন তিনি। হাসান আহমেদ আমাদের সাথে আছেন, অ্যাপ দিয়ে শুনছেন, অ্যাপের ছবি আপলোড করেছেন। দুর্লভ উত্তর থেকে শুনছেন, ভালো লাগছে। এমডি আরিফুল ইসলাম আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি সায়েম আহমেদ, তাজুল ইসলাম তুহিন। আপনাদের অনেকের লেখা বা কমেন্ট পড়া হয় না, আজকে একটু পড়ে ফেললাম বেশি করে। আর যে আজ জাকির আহমেদ আমাদের সাথে লিখেছেন যে ভূত কি, যা দেখে আমরা ভয় পাই তা যাওয়া, বা যার নাম শুনে আমরা ভয় পাই, যার কথা ভেবে আমরা ভয় পাই, সেটাকে আপনি ভূত বলতে পারেন। তার আগে প্রশ্ন যে আপনি বিশ্বাস করবেন কি যে ভূতের অস্তিত্ব আছে কি নাই, সেটা একটা প্রশ্নের ব্যাপার। সো এটাকে আপনি যদি মানে কোন ডেফিনেশন দিতে চান এটার, তাহলে আমি জানি না যে এই মুহূর্তে আপনি ঘটনা শুনবেন নাকি ডেফিনেশন শুনবেন, কোনটা আপনার কাছে বেশি ইন্টারেস্টিং লাগবে। আপাতত আমরা ঘটনায় চলে যাই। আমিনুল্লাহ জাওয়াদ আমাদের সাথে আছেন আফজাল শাকিল, এছাড়াও শেখ মাহমুদুল হাসান আছেন আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি জিসান আহমেদ এসবি, এবং আমার সাথে আছেন দেখতে পাচ্ছি মোহাম্মদ তুহিন আকাশ, আমাদের সাথে আছেন মহিবুল মহি, আমাদের সাথে আছেন এমডি মারুফ মাহমুদ, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি, এছাড়াও আম্মান জ্যাক্স, এছাড়াও আছেন আমাদের সাথে আরো অনেকেই। যাই হোক, যারা আমাদের সঙ্গে আছেন এই মুহূর্তে তাদেরকে অনেক 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 থ্যাঙ্কস। এবং আমরা এখন যেটা করব সেটা হচ্ছে আরো একটি ঘটনায় চলে যাব, এবং এটি একটি অডিও ক্লিপ, এবং এই অডিও ক্লিপটি আশা করছি আপনাদের ভালো লাগবে। সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। স্টে টিউন টু রেডিও ফুর্তি অ্যান্ড ডু ফুর্তি। আমরা চলে যাচ্ছি একটা অডিও ক্লিপে। আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন আর আপনি সবসময় ভালো চলে। আমি মালয়েশিয়া থেকে সাদ্দাম, মালয়েশিয়া আছে 2009 থেকে, আর ভূত এফএম শুনেন 2012 সন থেকে। আমি বিস্তারিত এই ব্যাপারে কথা না বলে সরাসরি একটা আমার লাইফে ঘটে যাওয়া একটা ছোট্ট ঘটনা ভূত এফএমের সাথে শেয়ার করব। আমি যখন মালয়েশিয়ায় আসি তখন মানে খুব একাকিত্ব, এর ভিতরে হঠাৎ করে অনেকগুলো দিন পার হয়ে যায়, প্রায় বছর। 2013 সনের ঘটনা। একদিন হঠাৎ করে আমার ঘুম ভাঙার পরে আমার ঘরের কোণারে ডিপ ফ্রিজের উপর হঠাৎ করে আমি লক্ষ্য করি ছোট একটা বাচ্চা বসে আছে, এবং খুবই কালো, বিটগুটে কালো। আমার ডিম লাইটের আলো তুমি স্পষ্ট দেখতে পাচ্ছি যে বিটগুটে কালো একটা ছেলে বসে আছে, বাচ্চা ছেলে, একদম চোখগুলো দেখতে একদম সাদা, মুস্কি হাসছে। তো আমি ভাবছি যে হয়তো আমি ঘুমিয়ে স্বপ্ন দেখছি, কিন্তু না, আমি কিছুক্ষণ পর বুঝতে পারি যে না, এটা স্বপ্ন, এটা বাস্তব। তখন আমি অজর ঘামতে থাকি এবং আমি দোয়া পড়তে থাকি যে এটা কি দেখছি, আমি কেন দেখছি, আমি ভাবতে থাকি এবং দোয়া পড়তে থাকি। আমি খুব ঘেমে অস্থির। তো এক পর্যায়ে দোয়া পড়তে পড়তে হঠাৎ করে লক্ষ্য করছি আর কিছুই নাই। তখন প্রচন্ড ভয় নিয়ে ঘুমিয়ে পড়ি। তো সকালে ভাবলাম হয়তো আমার ঘুম কম হওয়ার কারণে হয়তো এরকম হতে পারে। যাই হোক, কিছুদিন পর আমি ঘুমিয়ে আছি। তো আমি যেহেতু সময়টা একটু অনেক রাত্রি হবে, মধ্যরাত্রির দিকে হবে, কারণ 12টার পরে এমনিতে ঘুমাতে গিয়ে তো হঠাৎ করে আমার ঘুম ভেঙে কিছু গঙ্গানির শব্দ শুনে। রাসেল ভাই, আমি আগেই বলে রাখি, আমি যে বাসায় থাকি নিচতলায় শুধু আমি একা থাকি, উপরের তলায় একটা ফ্যামিলি আছে, এবং আমি যে বাসাটা থাকি চারদিকে একদম উঁচু বাউন্ডারি, উঁচু দেয়াল, উঁচু প্রাচীর দেওয়া ঘেরা, এবং যে গেট আছে, যে গেট দিয়ে আমরা যাতায়াত করি, ওই গেট দিয়ে হচ্ছে ছোট আকারে বিড়াল আসতে পারবে, বড় আকারে বিড়ালও আসতে পারবে না। এই কথাটা বলে রাখার কারণ হলো, আমি যখন রাসেল ভাই এই মধ্যরাতে যখন আমি গোঙানির শব্দ পেয়ে ঘুম ভাঙে, মানে গোঙানি শব্দটা আমি বলে রাখি, ঠিক মনে হচ্ছিল যেন অনেকগুলা কুকুর একসাথে অস্থির ভাবে কিছুটা মানে অস্থির অবস্থা আছে, এইরকম শব্দ। তো আমি আস্তে করে ঘুম ভাঙার পরে আমি বুঝতে চেষ্টা করি আসলে কি হচ্ছে। তো আমার রুম থেকে আমি বেড থেকে নেমে জানালার পাশে দাঁড়াই, এবং জানালার পাশে দাঁড়িয়ে আমি বাহিরের দিকে জানালার পর্দা সরিয়ে দেখতে চেষ্টা করি কি হচ্ছে, কিসে সব। তা আমি রাসেল ভাই যেটা দেখতে পাই,
অনেকগুলো কুকুর, দেখতে একই সাইজ, একই রকম, মানে এত অস্থির আমি আমার লাইফে কখনো ভুলতে পারবো না। এই এত অস্থির কুকুরগুলো একদম ছটফট করছে, কি যেন খুঁজছে। হঠাৎ করে আমি লক্ষ্য করি একটা কুকুর আমার জানালার পাশে ছিল বারান্দা, হঠাৎ করে একটা কুকুর উঠে দাঁড়ালো। একটা টেবিল ছিল, টেবিলের উপর 2 পা তুলে একদম আমার দিকে তাকিয়ে আছে। কিন্তু আমি তখন বুঝতে পারি যে এটা তো কোনো স্বাভাবিক কিছু হচ্ছে না, কারণ আমার তো স্পষ্ট তখন খেয়াল আছে যে আমি যেখানে থাকি রাসেল ভাই, এখানে কোনোভাবেই কোনো কুকুর আসার প্রশ্ন আসে না। উঁচু দেয়াল এবং যে গেটের কথা বললাম, গেট দিয়ে ছোট আকারে বিড়াল আসতে পারবে রাসেল ভাই, কুকুর আসার প্রশ্নই আসে না। আমি রাসেল ভাই আমি অনেক ঘাবড়ে আছি, কারণ আমি জানি তখন কান্না করলে কেউ আসার মতো না, কেউ শুনবে না। এবং আমি সরতে পারছিলাম না। আমি জানি না আসলে কেন, আমি তো ভয় পেয়ে সরে যাওয়ার কথা, বাট আমি জানালা থেকে সরতে পারছিলাম না। আসলে আমি ড্যাব করে টাকায় শুধু দেখছিলাম আর কাঁদছিলাম যে কি দেখছি আমি, আর এখানে কেন এইভাবে এত কুকুর আসলো। রাসেল ভাই এই ব্যাখ্যা আমার আদৌ জানা নাই কি দেখলাম। তারপর পরের দিন সকালে বাসায় জানালাম, আব্বুকে জানালাম, হুজুরের সাথে কথা বললাম। হুজুর বলল যে হয়তো কোনো দুষ্ট জিনটি হবে। কিন্তু রাসেল ভাই এটা কিভাবে কেন হলো আমার সাথে আমি জানি না। আমি মালয়েশিয়া থেকে, ভালো থাকবেন, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। I'm Farhan, by the way. Bhoot FM. The night comes alive with Grameenphone. That's right. The night comes live with Grameenphone. শুনছেন সবসময় রেডিও ফুর্তি, রাত 1:15 ঘড়ি বলছে, এবং এই মুহূর্তে আমি আপনাদের নিয়ে যাচ্ছি আরো একটি ঘটনা। এটা একটা আপনাদেরই পাঠানো ঘটনা, এবং সেই ঘটনাটি আমি একটু পড়ে শোনাবো আপনাদেরকে। তো আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। ঘটনা যেভাবে লিখেছেন ঠিক সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, কেমন আছেন জিজ্ঞেস করব না, জানি আপনি ভালোর দলে। আমি ভূত এফএমের একজন নিয়মিত শ্রোতা। আমার কাছে অনেকগুলো ঘটনা আছে যা অনেক দিন যাবৎ ভূত এফএমে পাঠাবো ভাবছি, কিন্তু সময়ের অভাবে সম্ভব হয়ে উঠছিল না। কিন্তু আমার বন্ধুর উৎসাহ এবং অনুপ্রেরণায় লিখে পাঠালাম, ঘটনাগুলো পড়ে শোনাবেন। ঘটনাটি বরিশালের বরগুনা জেলার সঙ্গত কারণে আমি এলাকা এবং এলাকার নাম উল্লেখ করছি না। এটা 1990 সালের দিকের ঘটনা, যখন কিনা আমি পৃথিবীর আলো দেখতে পাই। কিন্তু পরবর্তীতে আমি আমার কাজিনের কাছে শুনি ঘটনাটি ঘটেছিল আমার মায়ের সাথে, আমার বাবার প্রথম স্ত্রী, যিনি বিয়ের 40 দিন পর মারা যান। তবে তার মৃত্যু হয়েছিল খুবই অস্বাভাবিকভাবে। বলে রাখা ভালো রাসেল ভাই, তার উপর জিনের আসর ছিল। বিয়ের আগের দিন তিনি 10টা মেয়ের মতো স্বাভাবিক ছিলেন, কিন্তু বিয়ের পর থেকেই তিনি অদ্ভুত আচরণ শুরু করেন। যেমন মাঝে মাঝে তিনি অন্য একটা কণ্ঠে কথা বলতেন, এমনকি নারিকেল গাছ সহ বিভিন্ন আকারের গাছের উপরে উঠে তিনি যে কোনো সময় বসে থাকতেন, যে স্বাভাবিক না। এবং এত বড় উঁচু গাছে এমনিতেই কারো ওঠাও সম্ভব না। এমনিভাবে কিছুদিন চলার পর হঠাৎ একদিন গোসল করতে যান তিনি, এবং তার রুমে ঢুকে দরজা জানালা সব বন্ধ করে দেন। তিনি দেখেন যে দাদা দাদি সহ পরিবারের সবাই মনে করেছেন হয়তো বা তিনি কাপড় চেঞ্জ করার জন্য বা গোসল করতে ভেতরে ঢুকেছেন। এভাবে কয়েক ঘন্টা পার হওয়ার পরেও উনি বের হন না, এবং যখন বের হচ্ছে না তখন তাকে অনেক ডাকার পরেও এবং কোনো শব্দও আসছে না, তখন তারা সবাই দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখলেন যে আমার সেই মা, অর্থাৎ আমার বাবার প্রথম স্ত্রী, তিনি গামছা পেঁচিয়ে 2 দিকে 2 হাত দিয়ে শক্ত করে দাঁড়িয়ে আছেন। দেখে মনে হচ্ছে আমার চাচি দৌড়ে গিয়ে তার গলা থেকে গামছাটা খোলার চেষ্টা করলেন। আচ্ছা, এবং তাকে দেখে মনে হচ্ছিল তিনি নিজের গলায় একটা গামছা পেঁচিয়ে ধরে গামছার 2 দিকে 2 হাতটা দিয়ে শক্ত করে ধরে দাঁড়িয়ে আছেন। এবং আমার চাচি সেটা খুলে ফেলেন, এবং খুলে ফেলার পর তার হাত সাথে মাটিতে পড়ে গেল, এবং সাথে সাথে ডাক্তার ডাকা হলো। যেহেতু শ্বাস প্রশ্বাস বন্ধ ছিল, তাই ডাক্তার বললেন যে উনি মারা গেছেন। তাই যথারীতি ওনার দাফন কাফনের ব্যবস্থা করা হলো, এবং ওনার বাড়ির পাশের এক পুকুর পাড়ে ওনাকে কবর দেয়া হলো। উনি মারা যাবার 3 দিন পরে ওনার ভাই, অর্থাৎ আমার মামা, আমার দাদাকে এসে বলছেন যে আমার বোন মারা যায় নাই,
ও প্রতিদিন আমার সাথে আমাদের বাড়ির তাল গাছ তলায় দেখা করে আর আমাকে বিভিন্ন রকমের ফ্রুটস খেতে দেয়। এই কথা শুনে আমার দাদা ওই এলাকার একজন কবিরাজের সাথে পুরো ঘটনাটা খুলে বলেন এবং ওই কবিরাজ জিন বশ করতে পারতেন এবং তিনি জিন দ্বারা ঘটিত সমস্যার সমাধানও করতে পারতেন। সবকিছু শোনার পরে ওই কবিরাজ হুজুর আমার দাদুকে বলেন যে ওনার কবরটা খুঁড়তে এবং লাশ আছে কিনা দেখার জন্য এবং তার কথা মতো কবর খোঁড়া হলো। কিন্তু এই আশ্চর্যের বিষয়, কবরের ভেতরে বাঁশ চাটাই এক কথায় সবই ছিল, শুধু সেই লাশটি নেই, অর্থাৎ আমার মায়ের মরদেহটি নেই। এটা দেখার পর ওই কবিরাজ দাদাকে বললেন যে উনি মারা যায়, আচ্ছা উনি ঠিক মানে ওনাকে জিনটা উঠিয়ে নিয়ে গেছে এবং যদি কিনা ওনার মানে এবং ওনার কিছু প্রসেস বললেন এবং সেই প্রসেসে বললেন যে যদি মানে কেউ একজন মানে ওনার জানাজার নামাজ যদি ঠিক মতন হতো বা জানাজার নামাজ যদি ওনার বাবা উপস্থিত থাকতেন তাহলে হয়তো জিনটা এটা করতে পারতেন না, এরকম একটা ব্যাপার বলেন। এবং আশ্চর্যের বিষয় হচ্ছে যে আমার মা এখন তার পরিবারের সবার সাথে, বিশেষ করে তার ভাইয়ের সাথে প্রায়ই বিভিন্ন সময় দেখা করতে আসেন এবং এভাবে দেখা দিয়ে যান এবং সবাই তারা মনে করেন যে তিনি হয়তো মারা যান নাই, এরকম একটা ব্যাপার। খুবই অদ্ভুত একটা ঘটনা। এবং আমি চেয়েছিলাম, শিহাব লিখেছেন এই ঘটনাটি, শিহাব যদি সম্ভব হয় আমি কোনো একটা দিন শিহাব আপনাকে নেক্সট উইকে ওইটা হতে পারে হয়তো ফোন দিব এবং ফোনে আপনি ব্যাপারটা আরো মানে বিস্তারিত হয়ে বুঝিয়ে বলতে পারবেন। আমার কাছে মনে হয়েছে ঘটনাটি খুবই অন্যরকম, যে একজন মানুষ মারা যাবার পরেও তিনি বিভিন্ন জনের সাথে দেখা দিয়ে যান এবং সবাই মনে করেন যে তিনি মনে হয় বেঁচেই আছেন। এটা খুবই অদ্ভুত একটা ব্যাপার। তো যাই হোক, আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে এবং আমরা এখন যেটা করব, সরাসরি আরেকটা অডিও ক্লিপে যাব, লম্বা একটা অডিও ক্লিপ, সেটা শুনবো। সেই পর্যন্ত, ফিরে আসা পর্যন্ত আশা করছি আমার সঙ্গেই থাকবেন। স্টে টিউন টু রেডিও ফুর্তি 88 FM অ্যান্ড ডু ফুর্তি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি এসর ফ্রম মিরপুর। আমার এক পরিচিত ভাইয়া উত্তরায় থাকতেন, রাফসান ভাইয়া। উনি বেশ কয়েক বছর আগে ইউরোপের কোন একটা কান্ট্রিতে শিফট হয়েছিলেন বাংলাদেশ থেকে। তো তার ওইখানে যাওয়ার পর সে যে ভার্সিটিতে অ্যাডমিশন নেয়, ওই ভার্সিটিতে ওনার সাবজেক্টটা মেনলি ছিল হচ্ছে হেরিটেজ এবং পুরাতন যে নিদর্শনগুলো আছে সেগুলোর উপর স্টাডি করা। তো উনি ওইখানে যায় এবং যাওয়ার বেশ কিছুদিন পরে উনি এখানে সিটিজেনশিপও পেয়ে যায়। মোটামুটি এরিয়াটা মেইনলি ব্যাপারটা হচ্ছে উনি যে সাইডটায় থাকতেন, ওনার বাসা সেই সাইডটা হচ্ছে একটু হিল এরিয়া, মানে পাহাড় আর কিছু কিছু কটেজ এরকম একটা এরিয়া। খুব মানুষের কম আসা যাওয়া ওদিকে এবং রেস্ট হাউস, বাংলো এরকম কিছু আরো আছে। তো ওনার ব্যাপারটা হচ্ছে যে উনি ভার্সিটিতে এবং ভার্সিটির পাশেই থাকতেন হচ্ছে ওনার ফ্রেন্ডের বাসা ছিল এখানে এক ফ্ল্যাটে। তো এইখানে তার খুব কম আসা পড়তো। তো এই বাড়িটা ছিল হচ্ছে তারই এক কাজিনে রেখে যায়। উনি ইউরোপ থেকে শিফট হয়ে আমেরিকাতে চলে যায়, তখন আর কি মানে সেই বাড়িটা নেয়। তো এই এরিয়া সম্বন্ধে রাফসান ভাইয়ের আসলে খুব বেশি একটা এক্সপিরিয়েন্স ছিল না। সবসময় ড্রাইভ করুক, আর ভাইয়ার একটা ব্যাপার ছিল, ভাইয়া হচ্ছে বাংলাদেশ থেকে সাইকেল রাইডিং খুব পছন্দ করতেন। তো এখানেও তো ড্রাইভ করুক, সাইকেল রাইডিং করুক, সবকিছু উনি জিপিএস লোকেটরের মাধ্যমে সবসময়। রিসেন্টলি যখন ভাইয়া বাংলাদেশে আসছে তখন আমাকে স্টোরিটা বলা। তো ভাই আমাকে জাস্ট এইভাবে বলো যে শিয়াব, আমি তো জানি তুমি রিসার্চ নিয়ে বা প্যারানর্মাল অ্যাক্টিভিটি নিয়ে কোথাও করো, বাট তুমি যদি কারোর কাছে একটা শেয়ারও করো, কিছু করে প্রাইভেসি হিডেন রেখো বা এরকম টাইপের। দেন তিনি আমাকে ঘটনাটা এইভাবে বলো যে কোন এক উইন্টারে সে আসলে বাসায় আসে, প্রায় 3-4 দিন একসাথে থাকবে এরকম একটা প্ল্যান করে। তো একদিন বিকালে, তো যেহেতু আর কি হেরিটেজ এবং এগুলো নিয়ে ঘাটাঘাটি, তার সাথে সবসময় ক্যামেরা, ট্যাব এগুলো তার ব্যাগেই থাকে। তো শখের বসে অনেক সময় উনি ছবি তুলে বা ডিটেলস সংগ্রহ করে বা যে কোনো জায়গায়। তো উনি সাইকেলিং করতে করতে কিছুটা দূর গেছেন তার বাসা থেকে। জিপিএস এ দেখতে পাচ্ছেন যে রাস্তার অনেকখানি আছে, শো করতেছে প্রায় 39 মাইল পর্যন্ত রাস্তা অ্যাভেলেবল আছে। উনি চিন্তা করলেন এত তো আর সম্ভব না, জাস্ট 4-5 মাইলের মধ্যে একটু ঘুরে দেখে আসি যে কোনো কিছু পাওয়া
পাওয়া যায় কিনা। আর ওই এরিয়াটা ছিল এরকম যে কিছু কিছু পরে আমরা যদি বলি গির্জা বা ওদের যে প্যালেস গুলো আছে এরকম ছিল, কিন্তু ওগুলোতে মানে একদম অ্যাবান্ডেড অবস্থায় সরকার থেকে গেট গুলো খোলা থাকতো, বাট আসলে কোনো কেয়ারটেকার বা কিছুই থাকতো না এখানে। এটা রফসান ভাই আগে থেকেই জানে, বিকজ অফ ওই এলাকা কিছুটা হলে খবর সে রাখছে। আর অধিবাসী যারা আছেন তারা প্রাচীন, তাদের মধ্যে বেশিরভাগই হচ্ছেন ওল্ড এজড, মানে হচ্ছে হাজব্যান্ড ওয়াইফ 50, 60, 70 এরকম। তো তারা তাদের বাসা থেকে প্রয়োজন হইলে উরবানের দিকে যায় অথবা তারা ওইখানে স্টে করে। তো সেইভাবে ঘুরতেছে। একটা পর্যায়ে যে মানে রফসান ভাই খেয়াল করতেছে যে হঠাৎ করে মনে হচ্ছে যে অন্ধকারটা, যদিও উইন্টার একটু কুয়াশার প্রবলেম থাকতে পারে, বাট হিল এরিয়া তো অন্ধকার একটু যেতে বসছে। তো ওনার সাইকেল ওইভাবে উনি একটা দামি সাইকেল নিয়ে রাইড করতেন, ওইভাবে লাইট এরিয়া আছে, উনি ওইটা বেশ সুন্দর পাহাড়ের রাস্তাগুলো দিয়ে ঘুরতেছেন। একটা পর্যায়ে খেয়াল করলো যে তার রাস্তা থেকে লেফট সাইডে বেশ খানিকটা উঁচুতে সিঁড়িও করা আছে। এরকম একটা পুরাতন বাড়ি অথবা মানে রাস্তাটা যত তার এক্সপিরিয়েন্স থেকে গেস করলেন যে এটাও একটা হেরিটেজ হতে পারে। তো সে জাস্ট নর্মালি সাইকেলটা নিজে স্ট্যান্ড করে একটা সেফটি লক দিয়ে দেন উপরে উঠতেছেন। উঠার অবস্থায় তার সাথে একটা লোকের দেখা হয়। লোকটা হচ্ছে ফুল ইউরোপিয়ান ড্রেসে ছিলেন, ওভারকোট, মাথায় ক্যাবেটিয়ার হ্যাট এরকম টাইপের। তো তিনি নামতেছেন এবং হাতে কিছু একটা দেখতে দেখতে নামতেছেন। তো রফসান ভাই যখন কাছাকাছি গেলেন তখন আর কি খেয়াল করলেন যে ওনার হাতে সম্ভবত বা ক্যামেরা একটা, এটা খুব ওল্ড মডেল, অনেকটা ওল্ড মডেল। তো সেই ক্ষেত্রে দেখতেছেন উনি আসতেছেন। তো জাস্ট রফসান ভাই ইংলিশেই, উনি যদি বলি যে রাজভাষাটা অতভাবে এক্সপিরিয়েন্স ছিলেন না, তো নর্মালি যে ইংলিশে জিজ্ঞেস করছেন যে আপনি কে। তো উনি জাস্ট মাথা উঁচু না করে বলছে আপনি কি এখানে কোনো কিছু রিসার্চ করতে আসছেন। তো লোকটার এরকম রিপ্লাইতে বা রেসপন্সে রফসান ভাই আসলে একটু হয়, যদিও তাকে দেখে ট্রাভেলার বা এরকম টাইপের গেস করা যায়, কিন্তু রিসার্চের কাজে এটা আসলে তো ওনার ওইভাবে বোঝার কথা না। তো বলছে না এমনি দেখতে আসলাম, একটু যদি জানতে পারতাম যে এটা কি বা একটু যদি ধারণা দিতাম। তো লোকটা জাস্ট মাথা নিচে অবস্থায় একটু হাসির শব্দ পাওয়া গেল যে দেখেন আপনি সবকিছু বুঝবেন আমি জানি। আসলে ভাবলো যে অন্য টাইপের লোক, আসলে ওদিকে মাঝে মধ্যে সিকিউরিটাল বেসে কিছু হোয়াইট ড্রেস পুলিশ করে। তো উনি আর ওনাকে ঘাটায় নাই। আচ্ছা ঠিক আছে। তো লোকটাও নেমে যাচ্ছে, কথার মধ্যে লোকটা রানিং এ ছিল কিন্তু অল্প। তো সেই স্টেপ গুলো ক্রস করার পরে উনি উপরে উঠে দেখে ডান পাশে একটা গেটের মতো খুব পুরানো, সামনে কিছু প্লেটিং করা আছে বাট ওগুলো বোঝা যাচ্ছে না। এবং ভিতরে উনি যতটুকু আমাকে বোঝানোর জন্য বললেন যে তুই তো আসলে বুঝবি না, তুই সাপোজ এইভাবে গেস কর যে অনেকটা একটা রাজবাড়ির মতো পুরানো, বাট এটা আসলে কোন আমলে মিউজিয়াম বা এরকম টাইপের কিছু একটা ছিল, যেটা একটা রুম থেকে আমি পরে বুঝতে পারছি। তো ভাইয়া জাস্ট নর্মালি ক্যামেরাটা সাইড থেকে বের করে পারফেক্ট লেন্সটা ফিট করে দেন ব্যাগে ওনার ট্যাব ছিল। তো ওনার সবসময় মানে ইয়াটা হচ্ছে যে উনি ট্যাবটা হাতে রাখেন নোট বা আদার্স এরকম টাইপের জন্য। তো এক হাতে ট্যাব আর ক্যামেরাটা ডান রাইট সাইডে চলতেছে। উনি ঢুকতে যাবেন, গেটটা একটু ফাঁক করে ঢুকছেন, ঢুকে কিছুটা আগাবেন, এমনটাই মানে তার লেফট সাইড থেকে একদম পরিষ্কার ইংলিশে, যেটাকে আমরা ব্রিটিশ যদি বলি ব্রিটিশ স্টাইলে ইংলিশে তাকে মানে এইভাবে করা হইলো কোথায় যাচ্ছেন। তো ভাই হঠাৎ করে আসলে এই টাইম এইখানে আমি যতটুকু জানি এরকম কোন হেরিটেজ কেয়ারটেকার বা গার্ড এরকম কেউ থাকে না, কিন্তু এখানে দেখা যাচ্ছে। তো উনি একটু বামে তাকায় দেখলেন যে একটা রুম, আমরা ছোটখাটো গার্ড রুমের মতো বলতে পারি, কিন্তু তার থেকে একটু বড়, চারদিকে জানালা আছে এবং গেটটা খোলা। তো দেখা যাচ্ছে যে টেবিলের সামনে চেয়ারে একজন লোক, সেম ওইরকম টাইপেরই ওভারকোট পরা, মাথায় কোনো হ্যাট ছিল না, কিন্তু তার মাথায় একটা ফেব্রিক বা আদার্স টাইপের, এটা হতে কালচারাল কিছু হতে পারে এরকম টাইপের একটা ফুল ব্ল্যাক। উনি মাথা নিচে করে কথাটা বললেন। তো রফসান ভাই ভাবলেন হয়তো কাউকে রাখা হয়েছে, এটা অনেক গুরুত্বপূর্ণ, গভর্নমেন্ট